নাম্বার 1। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রামু দাস মহোদয় যে কোশ্চেন নাম্বার 1 এডমিটে স্টার কোশ্চেন, তার যে প্রশ্ন, পৌরসভা অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো বাড়ি বাড়ি যে মিটার বসানো হয়েছিল, বর্তমানে সেগুলি কি অবস্থায় আছে? উত্তর হচ্ছে, রাজ্যের পৌরসভাগুলোতে কোথাও বিশুদ্ধ পানীয় জলের জন্য বাড়ি বাড়ি মিটার বসানো হয়নি। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমি যেখানে থাকি, অর্থাৎ আমার বাড়ি যেখানে, পৌর নিগম এলাকার 41 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড এলাকায় স্যার প্রত্যেকের বাড়িতে এই 2018 সালে সরকার আসার পরেই 2-3 মাসের মধ্যেই স্যার প্রত্যেকের বাড়িতে মিটার যুক্ত পাইপ বসানো হয়েছে। 6 বছর হয়েছে স্যার। এখন ম্যাক্সিমাম বাড়িতে স্যার মিটার নেই, মানে কোথায় চলে যাচ্ছে, 6 বছর ধরে জলই পাচ্ছে না মানুষ। আগের আমাদের সরকারের সময় যখন যেভাবে যে পদ্ধতি ছিল জলের, যে টিউবওয়েল, এই টিউবওয়েলের মধ্য দিয়ে জল মানুষের বাড়ি করে যাচ্ছে, এবং মানে এখন তো পুরনো হয়েছে এগুলা স্যার, জলগুলা একদম মানে প্রাণের মানে মানে কি গ্রহণযোগ্য না, এরকম জল আমরা পাচ্ছি, এবং চান করা, কাপড় চোপড় ধোয়া, এটা তো অযোগ্য স্যার। মুশকিল হচ্ছে কি, মিটারের সম্পর্কে প্রশ্ন করেছেন, এখন জল কিরকম পাচ্ছেন কিভাবে সেটা সাপ্লিমেন্টারি বলুন, সাপ্লিমেন্টারি রিলেটেড কিভাবে রিলেটেড? আপনি 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 যদি প্রশ্ন করতেন যে পুরসভার জল দিয়ে স্নান করা যায় কিনা, তাহলে রিলেটেড সেই কোশ্চেন। আপনি বলছেন মিটারের কাজে আছে কিনা, মিটার সার্ভিস অন কন্ডিশন আছে কিনা। মুখ্যমন্ত্রী বললেন কোনো মিটার লাগানোই হয়নি। লাগানো হয়েছে স্যার, আমার বাড়িতে আছে মিটার আছে। মিটার রিলেটেড পৌর নিগমে আমার 41 নম্বর ওয়ার্ড প্রত্যেকের বাড়িতে মিটার বসানো হয়েছে। এখন স্যার মানুষের এই মিটারের যে বিশুদ্ধ পানীয় জল মানুষ কখন পাবে, এই মিটার যুক্ত স্যার, এটা আমার সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয়, এটা ভুল করছেন যে পৌরসভা আর নিগম দুটো কিন্তু দুই রকম। অন্যান্য জায়গায় যেখানে মিউনিসিপ্যালিটিগুলো আছে আগরতলার বাইরে, সেগুলো হচ্ছে পৌরসভা, সেখানে কোনো মিটার বসানো হয়নি। ক্লিয়ার? এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমাদের এখানেও মিটার আমাদের বাড়িতে বসিয়েছে, মানে পৌর নিগমের মাধ্যমে, কিন্তু এখন ত্রিপুরা জল বোর্ড এখনো মিটারের মাধ্যমে জলের কর সংগ্রহ করছে। স্যার প্লিজ সাপ্লিমেন্টারি স্যার, মিটার তো দূরের কথা, সুশাসনে বনমালীপুরে ওই টাটা কোম্পানির অপোজিশনে আমার লাস্ট এরিয়া, ওখানে 15টা বাড়িতে তারা ট্যাক্স পেয়ে, তাদের পাইপ লাইনে দেওয়া হয়নি, মিটার তো দূরের কথা। তাইলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলি কবে পাইপ লাইন লাগানো সুশাসনে? এটা আসলে পুর নিগমের বিষয়। যাই হোক, আগে যদি প্রশ্ন করতেন আরো বিশদভাবে নিতাম। এটা সব জায়গায় প্রবলেম, জলের উৎসই সমস্যা আমাদের। এটা ত্রিপুরাতে যেরকম ভাবে আপনি জানেন তো জল কোথা থেকে আসে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলছি পাইপ লাইনই নেই। না শুনুন না, আমি লাগানো সংযোগ হয়নি। 100 সম্ভব না। আমাদের এখানে প্রথম যখন জল সরবরাহ করা হয়, আমাদের বাড়িতে 3 তলা বিল্ডিং, ডাইরেক্ট এসব ছিল না কিছু, মানে কোনো জায়গায় ট্যাঙ্কি সাব
মানে মাটির নিচে ট্যাঙ্কি হতো না, ডাইরেক্ট জল আসতো, আপনার মনে আছে? আস্তে আস্তে ডিমান্ড সাপ্লাই হতো, এর সাপ্লাই কম, জলই আসছে না। কাজেই এর জন্য অনেক জায়গায় আপনি পাই। এখন যদি আমি আমার দেওয়ার যে বিষয়টা সেটা পৌর নিগম নিশ্চয়ই দেখবে যে আমি আমি পাইপ তো দিতেই হবে, পাইপের মাধ্যমে সেখানে জল কিভাবে দেওয়া সেটাও দেখতে হবে। তো নিশ্চয়ই বিষয়গুলো আমরা প্রতিদিন আপনার অবগতি জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই পেপারও মাননীয় স্পিকার মহোদয় দেখেছেন, প্রায়শই এদেরকে নিয়ে আমরা বৈঠক করি। জল আমাদের জীবন, আমরা সবসময় বলি জলই জীবন। তো এই বিষয়ে তো দেখছি, আমরা করব। দ্বিতীয় প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 8। পরিমাণ অর্থ পরিশোধ করেনি। উক্ত লোনের অর্থ পরিশোধের হিসাবও আমরা অ্যানেক্সার এবিসিতে বিস্তারিত দিয়েছি এবং আপনার অবগতির জন্য, হাউজের অবগতির জন্য জানাচ্ছি যে 3 জনকে ইটভাটার লোন দেওয়া হয়েছিল প্রত্যেকেই লোন পরিশোধ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কি পদক্ষেপ নেওয়া হয়েছে? যেহেতু লোন সঠিক সময়ে তারা করেনি, পরবর্তী সময়ে করেছে, তাই দপ্তর থেকে তাদেরকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। দুটো এজেন্সি মেসার্স এগ্রি ফার্মার প্রডিউসার অ্যান্ড মেসার্স বিসি সেমি মেকানাইজড ব্রিক্স, এই দুটো এজেন্সির বিরুদ্ধে বা ব্রিকলিন্সের বিরুদ্ধে সেখানে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি। না না, কিশোর বাবু আপনার সাপ্লিমেন্টারি নেই? ওকে, বলুন। না, মন্ত্রী মহোদয় বলেছিলেন যে তাদের নামের তালিকা যারা এই লোন নিয়েছেন সেটা সবার সামনে প্রকাশ করবেন বা দিয়েছেন, তো সেটাই আমার চাই। আমরা অ্যানেক্সারে আছে, লে করে দেব, ঠিক লে আছে, করে দেব। বলুন স্যার, বলুন। টিআইডিসি থেকে কতজন উপজাতি বেকার বা যুবক ইটভাটা খোলার জন্য লোন পেয়েছে কিনা? এটা আপনি আলাদা প্রশ্ন আনুন, এটা আলাদা তো রেডিলি আলাদা অ্যাভেলেবল। প্রশ্ন এটা- পেয়েছে কিনা এটা, হ্যাঁ, যদি থাকে এটাই। না, এটা দপ্তর থেকে আপনি পরবর্তী সময় নিয়ে নেবেন, কারণ এখানে যা আমাদেরকে আনসার দেওয়া হয়েছে, কোশ্চেনের Question এগেইনস্টে আনসারটা দেওয়া হয়েছে। কোশ্চেন রিলেটেড। তো এখানে জাতি উপজাতি সম্পর্কে কোনো কিছু মেনশন নেই। ওই যে 3 জনের যে লিস্টটা আছে তার সেটা রয়েছে। মধ্যে কোনো এসটি আছে কিনা যদি বলা যায়। সেখানে 3 জন আবেদনকারী মোহাম্মদ নজরুল ইসলাম, মেসার্স এগ্রি ফার্মার প্রডিউসার, শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী বিদ্যুৎ গুহ পার্টনার্স, মেসার্স বিসি সেমি মেকানাইজড ব্রিক্স, শ্রী সুকরঞ্জন সাহা মালিক। এরা হচ্ছে, তাদের মধ্যে কোনো উপজাতি নেই। আপনার যদি মাননীয় সদস্য রঞ্জিত বাবু, কারণ আপনি জানেন যে আজকে মন্ত্রী এখানে নেই, তা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশ্ন সেখানে ফেস করার জন্য। যদি কোনো আলাদা তথ্য প্রয়োজন দপ্তর থেকে আপনি সেটা নিয়ে নেবেন। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী বিশ্ববিদ্যুৎ দেববর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted question star 9. নাই, নাই। Sorry. মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 9। বেকারদের কথা মাথায় রেখে সিমনা বিধানসভা এলাকায় আইটিআই সেট আপ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে বর্তমানে 19টা আইটিআই রয়েছে এবং প্রায় 5000 স্টুডেন্ট
সারা রাজ্যে এই আইটিআইগুলোতে পড়াশোনা করছে বিভিন্ন কোর্সে। যদিও রাজ্য সরকারের বা দপ্তরের বর্তমানে তার প্ল্যানের মধ্যে নেই সিমনাতে আলাদা করে আইটিআই স্থাপন করার, কারণ পশ্চিম জেলায় অলরেডি আইটিআই রয়েছে, তারপরেও দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রপোজাল পাঠানো হয়েছে যাতে করে শিবনাথকে এই এলাকায় একটা আইটিআই স্থাপন করা যায়। এটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আগামী দিনে শিবনাথে আইটিআই স্থাপন করা হবে। মাননীয় সদস্যের অবগতির জন্য সেটা বলা হলো। সাপ্লিমেন্টারি স্যার, আমি সিমনাতে আইটিআই সেট আপ করার জন্য এই প্রথম বিধানসভায় বলিনি, এর আগেও বারংবার আইটিআই সেট আপের কথা বলে আসছি এবং আজকেও বলছি যে গরিব পরিবারের ছেলে মেয়েরা যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে আপ টু ক্লাস 12 অথবা কলেজে যেতে পারছে না, ওরা ড্রপ আউট হওয়ার পরে ওরা কাজ করে খাওয়া অথবা লেবার করে পরিবার মেনটেন করা ওদের পক্ষে সম্ভব নয়। যদি আইটিআই যদি থাকে তাহলে আমার এলাকার যারা বেকাররা অথবা ড্রপ আউটরা তারা আইটিআইয়ে অ্যাডমিট হয়ে ওখানে স্কিল, আইটিআই যে স্কিল ওরা শিখে ওদের যে ফিউচারটা ভালোর দিকে নিতে পারবে ওদের ভবিষ্যতের জন্য। এই কথা মাথায় রেখেই আমি এই আইটিআই সেট আপের কথা বলেছি। এবং দেখা যায় যে শুধু আইটিআই এর ব্যাপার নয়, আমি আমার সিমনা এলাকায় কলেজ থেকে শুরু করে সবগুলি যদি প্রশ্ন দেই তাহলে সবটাই হবে কি না, যদি আমি প্রশ্ন করি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সবগুলি তো হচ্ছে না, তাহলে কি হবে? সবগুলি যদি না হয় তাহলে কি হবে আমার সিমনা এলাকায়? আমার বিধানসভার এলাকার লোক আমাকে ভোট দিয়েছে, এমএলএ বানিয়েছি, এবার 10 মানে সেকেন্ড টার্ম এমএলএ হচ্ছি, এলাকার জন্য অনেকবার বলছি। ইভেন আমি একটা বর্ডার হাটের কথাও বলেছিলাম। সব কিছু যদি না হয় তাহলে আমরা বিধানসভায় এসে প্রশ্ন দিয়ে বিধানসভায় কোথাও কোনো লাভই তো দেখছি না। সুতরাং আমার আবেদন থাকবে এই আইটিআই সেট আপ, আমি অলরেডি মাননীয় মন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আইটিআই সেট আপটা করা হয় আমার সিমনা এলাকায়। সিমনা এলাকার জনগণের কথা মাথায় রেখেই এই প্রস্তুতি আমি তুলেছিলাম। সুতরাং এই আইটিআই সেট আপটা হোক, সেটা আমি আবেদন রইল এবং সেটা তাড়াতাড়ি যাতে হয় এটা আবেদন রইল। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যেটা বললেন যে বিধানসভা ভিত্তিক আইটিআই করা যে কোনো সরকারের পক্ষে এটা সম্ভব নয়। তারপরেও প্রত্যেক বিধানসভার জনপ্রতিনিধি চাইবে যে তার এলাকায় বেশি করে উন্নতি করতে, এবং এটা গভর্নমেন্টও প্রায়োরিটি। তার জন্য শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাদের কারিগরি শিক্ষা বলুন, প্রতিটা ক্ষেত্রেই রাজ্য সরকার সেটা চাইছে। তো আমি যেটা বলেছি আমার প্রশ্ন প্রথম উত্তরে যে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে, দিস ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। যদি কেন্দ্রীয় সরকার সেটা অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আপনার আগামী দিনে সিমনা অঞ্চলে সে আইটিআই করা সম্ভব হবে বলে আমি মনে করি। স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, নতুন করে কোথায় কোথায় আর আইটিআই খোলার সরকারের চিন্তা ভাবনারও আছে প্রস্তাব? আপনার একটা প্রশ্ন আছে, আমি দেখেছি ইন্ডাস্ট্রি দপ্তরে যে আপনার আরসি ঘাটে আইটিআই খোলার কোনো চিন্তা ভাবনা আছে কিনা। আপনি বোধহয় এটা দিয়ে এটা বের করতে চাইছেন আনসারটা। তো আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা আমি বুঝতে পেরেছি খোয়াই জেলাতে রয়েছে। অলরেডি তেলিয়ামুড়া এবং খোয়াইতে দুটো আইটিআই রয়েছে। তো সেখানে নতুন করে আবার আইটিআই স্থাপন করা সেটা সম্ভব নয়, বা রাজ্য সরকারের কাছে বা দপ্তরের কাছে এমন কোনো চিন্তা ভাবনা নেই। এটা তো শহরমুখী, গ্রামমুখীও একটু করতে হবে তো আইটিআইটা, শুধু শহরে বসাইলে তো হবে না, গ্রামেও তো এটা অ্যাজ পার ডিমান্ড। কারণ আমি আগেই বলেছি যে সবকা বিকাশ হলে তো গ্রামেও তো বিকাশ হইতে লাগবে, গ্রামেও তো আইটিআই সেট আপ করতে হবে।
মাননীয় সদস্য, আমাদের আপনি সারা রাজ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে আরো 19টা ইউএলবি রয়েছে, বাকি সবটাই এডিসি এবং গ্রামীণ অঞ্চল। তো স্বাভাবিকভাবেই আমি যেটা বলেছি যে 19টা আইটিআই রয়েছে, তবে প্রতি গ্রামে প্রতি পঞ্চায়েতে আইটিআই দেওয়া তো সম্ভবপর সেটা নয়। তো আপনার জেলাতে অলরেডি 2টো আইটিআই রয়েছে, ছাত্ররা যারা আইটিআই পড়তে চায় তেলিয়ামুড়া বা খোয়াইতে সেটা অ্যাভেল করতে পারে, পড়াশোনা করতে পারে। তারপরেও আগামী দিন যদি রাজ্য সরকারের সেটা চিন্তাভাবনার মধ্যে থাকে সেটা নিশ্চয়ই আপনি হবে। যেমন আপনার আগে সদস্য বিশ্বকেতু বাবু বললেন শিবনাথে করতে হবে, আপনি দাবি জানাচ্ছেন আরসিঘাটে করতে হবে। তো প্রতি বিধানসভা কেন্দ্রে প্রতিটা প্রতিষ্ঠান খোলা সম্ভবপর নয়। তারপরও আগামী দিনে দপ্তর দেখবে, সরকার দেখবে, সে সমস্ত কিছু বিবেচনা করে তার জনগণের দাবি কথা মাথায় রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মাননীয় সদস্য শ্রী মন্ত্রী মহোদয় বলেছেন যে প্রত্যেকটা বিধানসভায় আইটিআই করা সম্ভব হবে না, কিন্তু 2018 ইলেকশনের আগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিমনাতে ওপেনে বলেছিল যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কলেজ হবে, কিন্তু আজ পর্যন্ত তো হয়নি। কবে জানি হবে এটা আমি জানি না, কিন্তু প্রত্যেক বিধানসভাতে যদি একটা কলেজ করা যায় তাহলে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আইটিআই করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, যদি সরকারের সদিচ্ছা থাকে অবশ্যই আইটিআই করা যাবে। আইটিআই করাটা কোনো একটা বড় ব্যাপার নয়। মাননীয় সদস্য পরবর্তী প্রশ্নকর্তা শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, my admitted question number 2-3. স্পিকার মহোদয়, কোশ্চেন নাম্বার 23। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা প্রশ্ন করেছেন, ছৈলাংটা স্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ দপ্তরের আছে কিনা। উত্তর হচ্ছে, ছৈলাংটি স্থিত লংতরাই ভ্যালি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসটি বর্তমানে পুরাতন মহকুমা শাসক কার্যালয়ের অভ্যন্তরে চালু রয়েছে। পাশাপাশি মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের নতুন ভবন নির্মাণের জন্য এস্টিমেট তৈরি ও তার পরবর্তী পদক্ষেপ সমূহ প্রক্রিয়াধীন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, না থাকলে তার কারণ কি। উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য নয়। 3 নম্বর প্রশ্ন, কবে নাগাদ আশা করা যায়। উত্তর, 1 নম্বর প্রশ্নে বর্ণিত তথ্যের পরিপ্রেক্ষিতে ও অনুমোদন সাপেক্ষে নতুন ভবনের নির্মাণ কাজের বিষয়টি নির্ভরশীল। একটা জরাজীর্ণ অবস্থায় থাকা একটা পুরনো বাড়ি, যেটা বিল্ডিংও নয়, বাঁশ বেতের এবং হাফ ওয়াল দিয়ে তৈরি একটা ঘরে সেটা চলছে, যার কারণে বৃষ্টির সময় খুব সমস্যা হয়। এবং আইসিএ দপ্তরের কর্মীরা যারা রয়েছেন ওনারা সবাই আমাকে অনুরোধ করছিলেন সেদিন যে স্যার আপনি একটু আমাদের অফিসটি নতুনভাবে নির্মাণের জন্য একটু উদ্যোগ নিন, দপ্তরের কাছে কথা বলুন। তো তার জন্য আমার এই কোয়েশনটি আনা। আমি আশা রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি যেহেতু সারা রাজ্যের বিকাশের জন্য পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে দপ্তরের তরফ থেকে এভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা এভাবে ইনফরমেশন না দেওয়াটা ঠিক। এবং এতে আমি কনফার্ম হয়ে গেলাম যে দপ্তর আমাদের লংতরাইবিল স্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসের ব্যাপারে ওয়াকিবহাল না। তো আমি দপ্তরকে অনুরোধ করব আপনার মাধ্যমে স্যার, যাতে লংতরাইবিল মহকুমার আইসিএ দপ্তরের সেই অফিসটির ব্যাপারে
নতুন ভবনের নির্মাণের ব্যাপারে যাতে একটু উদ্যোগ নেওয়া হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও অনুরোধ রাখবো সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার, যেহেতু দপ্তর ইয়ে করছে। ঠিক আছে। ধন্যবাদ। এটা তো মাননীয় মন্ত্রী তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি তো বলেই দিয়েছি। ঠিক আছে, ওই বিষয়টাও দেখবো আমি কি হয়েছে, কিন্তু আমি এটা যেহেতু অলরেডি এটা প্রসেসে আছে আমরা করবো এটা। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। Sir, my admitted question start now 32. 32. खुलुमबाय सार, स्पिकार सार बेलाय हामबाय। আমার প্রশ্ন উত্তর হলো মাননীয় রঞ্জিত দেববর্মা এমএলএ সাহেব, 1 নম্বর প্রশ্ন, এটা কি সত্যি যে দরিদ্র জনজাতি মহিলাদের ইগনাই রিসা বয়নের জন্য সরকারের বিনামূল্যে কোনো সুতা দিচ্ছে না? আনসার, দরিদ্র জনজাতি মহিলাদের ইগনাই রিসা বুননের সুতা দেওয়ার জন্য রাজ্য সরকারের কোনো রকমের প্রকল্প নেই। বিগত 2022-23 অর্থ বছরের রাজ্য সরকারের টিটিএডিসিকে 10 লক্ষ টাকা দরিদ্র জনজাতি মহিলাদের ইগনাই রিসা বয়নের সুতা প্রদান করার জন্য দিচ্ছে। 2 নম্বর প্রশ্ন, যদি সত্যি হয় তাহলে কেন গরিব জনজাতি মহিলাদের বিনামূল্যে সুতা দেওয়া হচ্ছে না, তার কারণ কি? এবং আনসার, দরিদ্র জনজাতি মহিলাদের ইগনাই রিসা বয়নের জন্য সরাসরি বিনামূল্যে সুতা দেওয়ার জন্য রাজ্য সরকারের বর্তমানে কোনো স্কিম পরিকল্পনা নেই। 3 নম্বর, ভবিষ্যতে বিনামূল্যে সুতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, ভবিষ্যতে বিনামূল্যে সুতা দেওয়ার জন্য রাজ্য সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। Sir, আমার সাপ্লিমেন্টারি आं बरम गोनां मन्त्रीनो सोंनानै मुसुङो आगितो गामि हामसायो स्टेट गभर्नमेन्टनि हयते गामि हामसायो जारा दंनाय बिशेष करे गरिब अंशनि जे बरंनो म थांनाय म थाकाम कायै खोथों रिजागो बिनामूल्यबो जे आंनि सोंमानि कक फिरक्तिनो नों साका जे थानाय बोसोरो एडिसिनो 10 लक्ष टाका रिजाखा आबो त एडिसिनि तरफ थेते बा एडिसि गभर्नमेन्ट सानमानि नसे नरक हरमानि किन्तु स्टेट गभर्नमेन्टनि नरक जुदि जनजातिनि दरदी हिनि अनेक स्लोगान दङ अनेक साइट दङ सुशासननि कक सावो किन्तु तिनि तिफ्रासा जे गरिब रक रिगनाय पाइमाया खोथों पाइमाया बरंनि बागैले नरंनि वानसुमानि ताङै करै नंनि वानसुमा तमाबले के तिनि नों जे रांकरि हिना बुया तिनि निनि जे एडिसिनि याबो 3,316 कोटी टाका ताबो अबे तो खरच दङ आबो निनि प्रश्ननि उत्तर थिनु नमियाना आं साका हेकाय जुदि ओ गरिब अंशनि जनजाति पाने हिन्दी बा तिफ्राजिक पाने हिन्दी बा तिफ्रासा बुरि पाने हिन्दी बरंनि बागै जुदि नों आरो 1 कोटी 2 कोटी टाका जुदि संस्थान खायरि कांके हेकाय नों आगुबै मानत लाङै मान मया चिनी सरकार मानिकसरनि नेतृत्वनि जे सरकार बीजेपी आईपीटीएन सरकार चिनी बर रंनि बगै जों अनेक किसु अनसुकजाक चिनी बर रंनो विशेषकर चिनी बर रक चिनी जनजाति बर रंनो 35 बছर आगिनि जे सरकार कांग्रेस जे थानाय 35 বছরनि सरकार
চিনি বড় রঙনি বাকি ওয়ানসু গিয়া মোদিজি ফাইমানি পরে নরব সাইমনো চিনি বড় রঙনি বাকি বহুত কিছু রিখা চিনি বড় রঙ আগি লামা করে তৈ করে ন করে চানানি করে কিন্তু চিনি সরকার ফাইমানি পরে ন রিখা তৈ রিখা লামা রিখা जों वानसुबै दङ जोंनि बर' रावनि बागै मानि सरकारनि नेतृत्वआव जों बर' रावनो স্যার जोंथ' खोथों रिनायदेरि स्पष्ट साइमान मुसुं खोथों जनजाति गरिब बंशनि बुरि रंनो खोथों रिनायदेरिया एक কথায় অবশ্যই जों खोथों जों थानायाव एडिशनाव जों 10 लाख रां लेखा ते त्रिपुरा सरकार जों त्रिपुरा सरकारेर हस्तताঁত রেশম শিল্প দপ্তরের অধীনে হস্ততাঁত সোসাইটি থেকে রেজিস্টার তাঁত শিল্পী সদস্যগণের কাপড় বুননের জন্য মিল গেট মূল্যের সুতার যোগান দেওয়া হয়। তাছাড়া ইচ্ছুক তাঁত শিল্পীগণ 15% সাবসিডিতে তাঁত প্রতি মাসিক 30 কেজি পর্যন্ত কটন সুতা ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে ক্রয় করতে পারেন এবং এই ক্ষেত্রে তাঁত শিল্পীদের ব্যক্তিগত ইয়ন পাসবুক থাকতে হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় সাপ্লিমেন্ট চিনি বরম গোনাं ত্রিপুরা হামক্রাই মন্ত্রী ককথাইজা সাকা জেরিগনাই রিসা কানরিমাবাই ত্রিপুরাসারও আগুই মানলা বাংলায় তর্জমা করলে কি হয় পাঁচরা পরিধানের মাধ্যমেই পাঁচরা দেওয়ার মাধ্যমেই জনজাতিরা এগিয়ে যাবে না। পাঁচরা পরিধান করা ড্রেস পরিধান করা এটা এগিয়ে যাওয়ার ব্যাপার না। কেন্দ্রীয় সরকার এমজিএন রেক্স প্রকল্পে কাজ দিয়েছে খাবার জন্য, এটা এগিয়ে যাওয়ার জন্য না, বেঁচে থাকার জন্য। মন্ত্রী মহোদয় বিনি অধারণা তংনা দরকার ত্রিপুরা হাও তাবুকব আই এম শিওর মাননীয় পরিষদীয় মন্ত্রীর কাছে এই তথ্যগুলো থাকতে পারে, কারণ তথ্যের ডিকশনারি উনি, আমি ওনাকে তথ্যের উপর চ্যালেঞ্জ করব না। আই এম শিওর more than 60% people in this state still lives below poverty line. বড় রংন বিনি প্রশ্ন এত সুন্দর প্রশ্ন করেছে, যে প্রশ্নের উত্তর যদি মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুন্দর করে দিতে পারতেন, ইউ উইল বিকাম স্টার টু দি ত্রিপুরা পিপল। যে 3000 কোটি টাকা অবিহিত আপনি তথ্য দিয়েছেন বিধানসভায়, ওই টাকা থেকে 5 কোটি 10 কোটি টাকার শুধু যদি আপনি বিতরণ করতে পারতেন, অনারেবল মিনিস্টার উইল বি হিরো। মাননীয় সদস্য যেটা প্রশ্ন করছেন, নং নিনিও 3000 কোটি টাকা অবিহিত থেকে 10 কোটি 15 কোটি খরচ খাই খতং বাগনাইদে না বাগিয়া বাবুসিসং বাস আবসিমি সাদে। থ্যাংক ইউ। বেলায় হামবাই শুধু খতং বাংলা বাইসিমিত চিনি বড় রগ আগৈ থাংমাইয়া খতং নাঙ্গো কান্নানে নাঙ্গো, কিন্তু চিনি সরকার ফাইমানি পরে ওড়িশানো जों চিনি যে মোখাং जों রিমানি সারা ওয়ার্ল্ড সাইমানো সারা ভারতবর্ষ সাইমানো চিনি ত্রিপুরাসারের মোখাং চিনি সরকার ফাইমানি পরে চিনি রিসানো जों सोंमानो बोसखांबा जों वानसुंनाय খতং রিনানি বাগै जों वानसुंनाय বেলায় হামবাই। সাপ্লিমেন্টারি স্যার। না না আন্না না না আন্না একটা না না প্লিজ। মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়। Honorable Speaker, sir, my admitted starts question 6-2. Honorable Speaker, sir, admitted start question number 62. এটা কি সত্য আগরতলা এমবিবি বিমানবন্দরে আইএল সিস্টেম ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম
আছে। হ্যাঁ, আগরতলা এমবিবি বিমানবন্দরে আইএল সিস্টেম স্থাপন করা আছে। যদি থাকে তাহা চালু আছে কিনা এবং যদি না থাকে তবে কবে নাগাদ চালু করা হবে বলে আশা করা যায়। বর্তমানে এটি চালু নেই আপাতত, এবং আগামী 2024-এর মে মাসে তা পুনরায় চালু হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, গত 17 নভেম্বর একটা পত্রিকায় আমরা লক্ষ্য করি যে প্রাকৃতিক দুর্যোগ 20 কিলোমিটার বেগেও যদি ঝড় বয়ে যায় তাহলে সেই বিমানগুলি ল্যান্ডিং করতে পারে না। সেদিন 9টি বিমান আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে এসেছেন, ঘুরে ঘুরে চলে গেছেন। সেই যে ইনস্ট্রুমেন্ট সিস্টেমটা খারাপ থাকার কারণে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, খুব সেন্সিটিভ বিষয় সেটা যাতে অতি সত্বর মেরামত করে পুনরায় চালু করার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সত্যি বলেছেন যে এই আইএল সিস্টেম বর্তমানে এটা চালু নেই, তবে আমাদের দপ্তর থেকে, আমার তরফ থেকে বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেটা বলা হয়েছে। এবং এই আইএল সিস্টেম মানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, যেটা আপনি নিশ্চয়ই জানেন, আর এটা 80 মিটার 800 মিটার ভিজিবিলিটির মধ্যে ফ্লাইট ল্যান্ডিং করতে পারে এবং প্রতিকূল পরিবেশের মধ্যে সেটা ল্যান্ডিং করতে পারে। কিন্তু যে কোনো কারণে সেটা বন্ধ রয়েছে, ত্রুটিগত কারণ রয়েছে, এবং ডিজিসি এর কাছে সে অ্যাপ্রুভালও গেছে, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের কাছে ক্যালিব্রেশনও সেখানে করা হয়েছে, ইন্সপেকশন করা হয়েছে এবং রিপোর্ট ডিজিসি এর কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অ্যাপ্রুভাল এলে আগামী দিনে আমরা যেটা বলেছি এস্টিমেটেড আইডিয়া, যেটা আমাদের মে মাসের মধ্যে আমাদের সেটা পুনরায় চালু হবে। মাননীয় সদস্য শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয়। মাননীয় দপ্তরের মন্ত্রী জানাবেন কি যে আইএলএস সিস্টেমটা কত মাস ধরে বিকল? আমার মনে রয়েছে যে লাস্ট পার্লামেন্ট সেশনে আমাদের রাজ্যের একজন সাংসদও এই ম্যাটারটা উত্থাপন করেছিলেন রাজ্যসভায়। কিন্তু হোয়াট ইজ টেকিং সো লং ইন ডাবল ইঞ্জিন সরকার? কারণ এখন উইন্টার সিজন, foggy season, সামনে আসবে আবার রেনি সিজন, and you know with this help you're right 800 মিটার ভিজিবিলিটির মধ্যে আইএলএস সিস্টেমে ল্যান্ড করতে পারে। আদারওয়াইজ ইউ রিকোয়ার এ ক্লিয়ার 1400 মিটার্স ভিজিবিলিটি ফর দ্য এয়ারক্রাফট টু ল্যান্ড। প্রতিদিন প্রচুর ফ্লাইট ঝুঁকি নিয়ে ল্যান্ড করছে। আপনার সাপ্লিমেন্টারিটা প্রচুর ফ্লাইট। সদীপবাবু, আপনার সাপ্লিমেন্টারিটা বলুন কি হচ্ছে, তো বলে দিলেন, আপনার সাপ্লিমেন্টারি করুন। ঠিক আছে, আই এম সরি। না না, আরে ইটস অলরাইট, ইউ উইল নট লেট মি স্পিক। আরে না না, এইভাবে টার্নিং করলে হয়। আমি যদি জিনিসটা নাই পৌঁছতে পারি তাহলে হোয়াট ইজ দিস? এটা তো ইউ আর সো ইনটলারেন্ট। এটা তো ইউ আর সো ইনটলারেন্ট। না না, এটা আপনার কাছে হতে পারে। প্লিজ ইউ শুড হ্যাভ সাম ক্লিয়ারিটি। না না, আপনার কাছে জ্ঞান নেই। এরকম করবেন না আপনি। নো নিড টু ফর টেক এনি নলেজ। এরকম করবেন না আপনি। না না না, এমন কি অলওয়েজ হ্যাভ সিন ইউ। আপনি এখনো সাপ্লিমেন্টারি করেন? একদম এসব করবেন না আপনি। এখনো সাপ্লিমেন্টারি করেন? ডোন্ট রিভিউ। এখনো সাপ্লিমেন্টারি। ডোন্ট শো ইউর ফিঙ্গার। আপনি এখনো সাপ্লিমেন্টারি করেননি সিনিয়র মেম্বার হয়ে। ডিসগাস্টিং ইয়ার, ডিসগাস্টিং। আমার বক্তব্য হচ্ছে হোয়াইট ইজ, আপনি বলছেন মে মাস। আমার ধারণা গত 8-9 মাস আগে থেকে সিস্টেম আইএলএস সিস্টেমটা নষ্ট হয়ে আছে। আপনি বলছেন মে মাস, দ্যাট মিনস উইথ ডাবল ইঞ্জিন সরকার ইট টেক্স মোর দেন 1 year for repairment of this ILS system. I thank the honorable member for taking up this issue, and you have rightly pointed out that our former chief minister, who is presently member of Rajya Sabha, he raised this question in the floor of the house just few days back.
তো আমি আপনার অবগতির জন্য আবার বলতে চাইছি যে আইএলএল সিস্টেম ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম থাকলে 800 মিটার ভিজিবিলিটির মধ্যে ফ্লাইট ল্যান্ড করতে পারে। বর্তমানে যে সিস্টেমটা চালু রয়েছে সেটা হচ্ছে ডিএমই, ডিস্টেন্স মেজারিং ইকুইপমেন্ট, এবং ভিওআর, ভার্টিক্যাল ওমনি রেঞ্জ। এটা দিয়ে 1200 মিটারের মধ্যে সেটা ল্যান্ডিং করতে পারে। তো আপনি দেখছেন যে বর্তমান যে ফগি ওয়েদার সারা দেশেই, দিল্লির মতো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতিদিন ফ্লাইট সেখানে বিলম্ব হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। কলকাতাতে তারপরে তো হচ্ছে, টাইমলি ওঠানামা করতে পারছে না। আর আমাদের রাজ্যে যা হ্রাস, তাতে এমন পরিস্থিতি এখনো হয়নি যে বেশি ফ্লাইট সেখানে ল্যান্ডিং বা ক্যান্সেল করা হচ্ছে। তারপরে আমি যেটা বলেছি মাননীয় সদস্যের উত্তরে, যে ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তার কাছে প্রস্তাব আছে, ইট ইজ লাইং উইথ হিম, এবং ক্যালিব্রেশন হয়ে গেছে এবং সমস্ত কিছুরই, আর এটা ডাইরেক্টলি আমাদের হাতেও নয়, সিভিল এভিয়েশন এয়ারপোর্ট অথরিটি দ্বারা পরিচালিত। তো স্বাভাবিকভাবেই ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পর, ইন্সপেকশন হয়ে যাওয়ার পর, যখন ডিজিসি এর কাছে রিপোর্টটা পেশ করবে, প্রপোজাল যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল না এলে আমাদের হাতে কিছু করার থাকে না। তারপরে উই হ্যাভ সিরিয়াসলি টেকেন আপ দ্য ম্যাটার, উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট। আমি মাননীয় সিভিল এভিয়েশন মন্ত্রী, আপনারা গতকালকে পেপারে এসছে, চিঠি লিখেছি, আমি এটাকে আজকের পরে আবার পার্সিউ করব, আমাদের অফিসিয়ালদেরকে সেটা বলবো। ধন্যবাদ। সঞ্জয় মানিক, ত্রিপুরা মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question number 84. মাননীয় স্পিকার মহোদয়, কোশ্চেন নাম্বার 84-এ মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা যে কোশ্চেনটা করেছেন, 1 নম্বর হচ্ছে, করবুক বিধানসভার অন্তর্গত মাগরুম ভিলেজ কমিটি এলাকা আচার্যি পাড়া, বুদ্ধিপাড়া, বিজয়পাড়া, চিন্তারাম পাড়া ও বনবাই পাড়া, এই 5টি পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহে কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা। উত্তর হচ্ছে, করবুক বিধানসভার অন্তর্গত মাগরুম ভিলেজ কমিটি এলাকার আচার্যপাড়া, বুদ্ধিপাড়া, বিজয়পাড়া, চিন্তারাম পাড়া ও বনবাই পাড়া, এই 5টি পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার জন্য দপ্তরে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এই 5টি পাড়ার মানুষের জন্য কিছু অংশে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং বাকি অংশে পরিকল্পনা অনুযায়ী আরও কাজ হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। 2 নম্বর প্রশ্ন, থাকিলে কবে নাগাদ উক্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশা করা যায়। উত্তর, উক্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য যে সমস্ত কাজ চলছে বা হাতে নেওয়া হয়েছে সেগুলো 2024 সালের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাড়াগুলোতে পানীয় জল সরবরাহকৃত যে সমস্ত প্রকল্প আছে সেগুলো হলো আচার্যপাড়া, এখানে হাউস হোল্ড আছে 36টা, এবং এক্সিস্টিং যে সোর্স ওয়াটার যে সোর্স আছে, স্পট সোর্স, সেখানে অলরেডি ওখানে এখনও কাজ ওখানে শুরু করতে হয়নি, কারণ সাইট হ্যান্ডেড ওভার টু দ্য রিগ ফর ড্রিলিং। বেনারি পাড়ায় 44টা হাউস হোল্ড আছে, সেখানে 27টা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে। ইনোভেটিভ টাইপ মিনি SWTP অ্যাট বনারি পাড়াতে সেখানে এক্সিস্ট করছে এবং সেখানেও অনগোয়িং DTW অ্যাট বনারি কলোনিতে চলছে। বিজয়পাড়াতে যেখানে 37 হাউস হোল্ড আছে সেখানেও অনগোয়িং 1 নম্বর ইনোভেটিভ টাইপ, আর এটা হচ্ছে ইনোভেটিভ টাইপ মেনসনরি ওয়েল অ্যাট বিজয়পাড়া 2, সেখানেও কাজ চলছে। বুদ্ধিপাড়া 53 নম্বর হাউস হোল্ড, সেখানেও 9টা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে, ইনোভেটিভ টাইপের সেখানেও ব্যবস্থা হয়েছে। চিন্তারাম পাড়াতে
সেখানেও স্পট সোর্সের কাজ চলছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অনেক দিন পর আজকে আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, বিগত দিন আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, DWS, SDO এবং বিডিও সাহেব সহ আমরা জয়েন্টলি ভিজিট করেছিলাম ওই পাড়াগুলোতে, যেটা আমি যেখানে এখানে মেনশন যেটা আছে। তবে ওই জায়গাতে আমরা যখন ভিজিট করতাম তখন আমি দেখছি ওইখানে লো ভোল্টেজ ফেপকো যে কোম্পানির সাবরুম থেকে তাদের কানেকশন করা হয়, তাদের সাব ডিভিশন সাবরুম কিন্তু বিধানসভা করব থাকাতে তাদের একটা অসুবিধা, যার কারণে তাদের অভিভাবকহীন হয়ে পড়েছে। আমি বারবার মেনশন করছিলাম এই ভিলেজ, তিনটি ভিলেজ, যেমন মাগরুম ভিলেজ, আর আপনার বগাচিটল এবং লাউগাং ভিলেজ। যাই হোক, আজকে মাগরুম ভিলেজটা মেনশন হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি আমি অনুরোধ রাখবো পাওয়ার মিনিস্টারকে, যাতে করে লো ভোল্টেজের কারণে তাদের যে বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা করার কথা সেটা কিন্তু প্রপারলি তারা পাচ্ছে না। যার কারণ আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, যাতে করে আমরা জয়েন্ট ভিজিট করে কি করলে পরে আমাদের সুবিধা হবে, সেটা আমার একটা অনুরোধ থাকবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন মাননীয় শ্রী অনিমেষ বর্মা মহোদয়। অলরেডি কালকে একটা প্রশ্ন আপনি করেছি, খুব সম্ভব কালকে না পরশু দিন জানি, এটার উত্তর বলেছি। তারপরেও কিছু বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, খুব সম্ভব আমার মনে পড়ছে না, 45টা বাড়ি বোধহয় আছে সেখানে কারেন্ট, ওরা পরিবার ভিন্ন হওয়ার কারণে এটা হয়েছে। আপনি এটা অতি সত্বর হাউস আজকে শেষ হলে সন্ধ্যার সময় এমডিকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেব। ঠিক আছে, মাননীয় সদস্য শ্রী অনিমেষ বর্মা মহোদয়। Speaker sir, my admitted start question number 239. 239. Yes. Madam Speaker Mother, admitted start question number 239. এক নং প্রশ্ন, রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত এলাকাতে ইন্টারনেটের সংযোগ সমস্যা আছে সেই সমস্ত এলাকাতে ইন্টারনেটের সমস্যা সমাধানে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত এলাকাতে ইন্টারনেটের সংযোগ সমস্যা আছে সেই সমস্ত এলাকাতে ইন্টারনেটের সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা আছে। 2 নং প্রশ্ন, থাকলে কবে নাগাদ পদক্ষেপ নেওয়া বলে আশা করা যায়? উত্তর, 1. রাজ্যের সমস্ত প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করার জন্য ভারত সরকার দ্বারা ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড এর অর্থ সাহায্যে 4G স্যাচুরেশন প্রকল্প শুরু করা হয়েছে। প্রকল্পটি রাজ্য বিএসএনএল বাস্তবায়ন করবে বলে ঠিক হয়েছে এবং এখন পর্যন্ত তারা নতুন 4G মোবাইল টাওয়ারের জন্য 125টি সাইট এবং পূর্ববর্তী টাওয়ারগুলিকে 4G আপগ্রেডেশনের জন্য 8টি স্থান চিহ্নিত করেছে। রাজ্য সরকার এই প্রকল্পকে বাস্তবায়ন করতে 2000 বর্গফুট সরকারি বন দপ্তরের অধিকৃত জমি বিনামূল্যে প্রদান করে বিএসএনএলকে অগ্রাধিকার দিয়েছে যে উক্ত জমিতে 4G টাওয়ার নির্মাণের জন্য। বিএসএনএল দ্বারা জানানো হয়েছে যে ত্রিপুরার নতুন টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে সমস্ত টাওয়ার 4G স্যাচুরেশন প্রকল্পের আওতায় সেগুলি আগামী মার্চ 2024 ইংরেজি তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। যে সমস্ত গ্রামে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি সেই গ্রামগুলি চিহ্নিত করার জন্য অনুসন্ধান প্রক্রিয়াটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেখানে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত গ্রামে
টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা সরবরাহ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন। মাননীয় যে উত্তরটা দিয়েছেন বিশদভাবে বলেছেন, ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। অনেকগুলো তথ্য জানতে পেলাম ওনার থেকে, থ্যাংক ইউ। তবে কিছু কিছু জিনিস এটা বলতে হয়, ইন্টারনেট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। অল অফ আস সিটিং ইন দিস হাউস, আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, অ্যান্ড উইদাউট ইন্টারনেট উই আর নাথিং। আমাদের কাছে তথ্যই থাকবে না। ইট ইজ no more something we want every day, but it is an absolute need in our day-to-day life. কেন আমি এটা বলছি? রুরাল ভিলেজে হোক, আরবান এরিয়াতেই হোক, ইয়াং পিপল, they need internet connection. Even the whole of the state, সব মানুষের ইন্টারনেট কানেকশনের দরকার। কেন? ইন্টারনেট connectivity for banking, for online classes, and for some people it is for their livelihood. ডিজিটাল ইন্টারনেট দিয়ে অনেকে বাড়িতে বসে 30,000 50,000 টাকা রোজগার করছে, and internet is very important. একটা জিনিস শুনে আমি খুব খুশি হলাম, in India there are 3 internet gateways সমস্ত দেশের মধ্যে, তার মধ্যে ত্রিপুরা হচ্ছে ওয়ান অফ দেম। আমাদের রাজ্য কিন্তু ইন্টারনেট গেটওয়ের মধ্যে একটা। তবে আমি দেখেছি, বিশেষ করে এগুলো আপনারাও ফেস করছেন, ধর্মনগর থেকে ইউ কাম টু আগরতলা, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনিও মাঝে মাঝে যাতায়াত করেন। বিশেষভাবে আমি দেখেছি লংতরাই পাহাড়, আথারুমুরার অনেক জায়গায় এখনো কথা বলতে বলতে হঠাৎ করে কানেকশনটা চলে যায়, ইন্টারনেট তো দূরের কথা। এবং এই যে ইন্টারনেটের প্রবলেমটা থাকাতে কি হয়, সামটাইমস অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুলিশকে যে ফোন করব, ফায়ার সার্ভিসে ফোন করব, এই ব্যবস্থাটা নাই। আই থট এই প্রশ্নটা এনে সরকারিভাবে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি বা চিঠি লিখতে পারি। আমিও চেষ্টা করেছি, আমার বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় এত সমস্যা, আপনি জিও নেটের কথা বলুন, বিএসএনএল এর কথা বলুন, অলমোস্ট অল এভরি সার্ভিস প্রোভাইডার্স দে হ্যাভ প্রবলেম। এবং আমার মনে আছে আমি 22 নভেম্বর 2023 মিস্টার রাজেশ কুমার সুনি, ডেপুটি ডাইরেক্টর জেনারেল ত্রিপুরায় উনি আছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, ওনাকে চিঠি লিখে আমি জানালাম যে বিধানসভার মধ্যেও ইউ আস্ক দি রিপোর্টার্স, অনেকে লাইভ টেলিকাস্ট করতে পারছেন, ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে। ব্যান্ডউইথ, একটা ব্যান্ডউইথে যখন 2000 লোক কাজ করবে, 4000 যখন কাজ করতে শুরু করবে, they cannot carry the live telecast, I am sure. আমি চিঠি লিখেছি, আবার উনি আমাকে চিঠি লিখে জানিয়েছেন, সম্মান দিয়ে লিখেছে যে আমরা ডিডিজি রুরাল নেলসা শিলংকে চিঠি দিয়ে বলেছি এই কাজগুলো যেন হয় এবং মোবাইল পরিষেবার ব্যবস্থা যেন আরো ভালো করা হয়। তো I tried, but almost it is 2-3 months, nothing has changed. But the good news is, the way Honorable Minister has replied today, যে এই কাজগুলো হাতে নেওয়া হবে, but it has to be time bound and time specific. তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি জানতে চাইব, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সম্পূর্ণরূপে সফল করার লক্ষ্যে সারা রাজ্যে মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি যেন ভালো হয়, তার জন্য আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। থ্যাংক ইউ। মহোদয়, মাননীয় সদস্য অপোজিশন লিডার মহোদয় ঠিকই বলেছেন, এটা সত্যি কথা,
বর্তমান সময়ে যেখানে ডিজিটাল ইন্ডিয়া আমরা বলি, বাট রাজ্য সেভাবে আমাদের এই টোটালি ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কাজকর্ম আমাদের পেপারলেস গভর্নমেন্টের আমরা বিভিন্ন কাজ শুরু হয়েছে অলরেডি, যেখানে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের মহকুমা এবং বিডিও অফিসগুলোকে কানেক্টেড আনা হয়েছে। এটা শুধু নয়, সেখানে আমরা জিপি এবং ভিসিগুলোকে আমরা এই ইন্টারনেটে আওতানোর জন্য কাজ করছি। হ্যাঁ, এবং এর মাধ্যমে আমি এটাও বলি, বিশেষ করে শহর এলাকা হয়েছে, গ্রামীণ এলাকাগুলো, বিশেষ করে ভিতরে গ্রাম এবং ভিসি এলাকাগুলোতে এখানে টোটালি একটা ইচ্ছা হয়েছে যে এখানে 1003টা পিবিটিজি হ্যাবিটেশন ইন ত্রিপুরা, এর মধ্যে অলরেডি 69 হ্যাবিটেশন আমরা এখানে আনা হয়েছে। এর মধ্যে টোটাল সবটা মিলিয়ে 69-এ কভার করা হয়েছে। এর মধ্যে অলরেডি 29 এবং মিলে প্লাস 36 এই 65 টোটাল। সব কটার মধ্যে কাজ চলছে এই 4G সিচুয়েশনের। এর মধ্যে 4টি এখনো বাকি এর মধ্যে আছে, কাজের আওতার বাইরে আছে। আমি 4টো বলে দিই। গোমতীতে করবক সঞ্জয় পানিক মহোদয় এতে প্রস্তুতে বলেছিলেন, এই জায়গাটা এর বাইরে আছে। নর্থ ত্রিপুরা দশদাতে, যেখানে উজ্জ্বল গাছিরামপাড়া, আর এরপরে গোমতীতে করবকে বলেছি এটা আমরা, যে হ্যাবিটেশন গুণধর পাড়া। নর্থ ত্রিপুরা দশদা বলেছি, নর্থ ত্রিপুরা আরেকটা জম্পু হিলসে কাঁঠালপাড়া, অ্যান্ড ঊনকোটিতে পেচারতল হুমাঞ্জয় পাড়া। এই 4টি অলরেডি যেখানে আছে, সেগুলো আমরা এগুলো কাজের জন্য ইমিডিয়েট করার জন্য বিএসএনএল এবং বিভিন্ন আমরা এগুলো বারবার দেখা হচ্ছে। বিএসএনএল কাজটা নেওয়ার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিএসএনএলকে কাজটা দিয়েছিল, তো দেওয়ার কারণে বিএসএনএল একটা দীর্ঘ সময় প্রথম দিকে কাজটা করেনি। বারবার আমাদের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপার নিয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় আমরাও ডেকে আমরা মিটিং করেছি বিএসএনএল যাদের অথরিটিদেরকে, তারপরে এনওসিও দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু প্রিপারেশন আমাদের তরফ থেকে কোথাও নেই, সেই কারণে সেখানকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এখানে প্রেশারাইজ করা হয়েছে, যার দরুন কাজগুলো খুব জোরে সোরে শুরু হয়েছে। এবং আমি আপনাকে বলেছিলাম টোটাল এই যে পিবিটিজের হ্যাবিটেশনের মোতাবেক সেখানে 69 লোকেশনের মধ্যে অলরেডি বাকি 4টে বাদ দিয়ে সবকটার মধ্যে কাজ শুরু হয়েছে। আমরা খুব, এবং এটা খুব প্রেশার আছে, কারণ এটা আমরা যেটা বলি সরকার যে টোটাল আমরা পেপারলেস, সেটা যদি ভিসি এবং জিপিকে কভার না করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমরা আমাদের এটা মুখে বলা থাকবে, বাট এটা খুব সহজভাবে আপনাকে আমি আশ্বস্ত করতে পারি আমাদের তরফ থেকে এটা খুব সহসা যে কাজগুলো পেন্ডিং আছে সেটা সহসা করার জন্য চেষ্টা করব। সাপ্লিমেন্টারি স্যার, এত ডিটেলস বিএসএনএল বোর্ডেরও আমি 3 বছর আগেও মেম্বার ছিলাম। ত্রিপুরার এই পরিষেবাটাকে আরো স্মুথ করার জন্য একটা সাবমেরিন লাইন, যেটা চেন্নাই থেকে সমুদ্র মধ্য দিয়ে ত্রিপুরাতে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করার কথা। আমার ঠিক বলতে পারছি না, ক্লিয়ার না, যে সেই সাবমেরিন যে লাইনটা, সেই লাইনটার বেনিফিট আমরা পাচ্ছি কিনা, এটা এসেছে কিনা। যদি এটা এসে থাকে তাহলে আমাদের পরিষেবাটা আরও বেশি উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আই এম নট ক্লিয়ার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটা জানতে চাই যে সাবমেরিন লাইনটা সেখানে প্রবেশ করেছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে দপ্তরের তরফ থেকে একটা সার্ভে করা দরকার। বেশ কিছু জায়গা আছে যেখানে একেবারেই নেটওয়ার্ক সেখানের মধ্যে পাওয়া যায় না, তাহলে পরে সেই স্পটগুলো যদি আইডেন্টিফাই হয়, তাহলে পরে সেই বিভাগ দপ্তর সেই জায়গাতে উদ্যোগটা গ্রহণ করতে পারলে পরে সেই জায়গার যে নেটওয়ার্ক পরিষেবাটা সেই জায়গাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। এই দুটোই হচ্ছে আমার আলোচনা। সাপ্লিমেন্টারি অনারেবল স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি যেহেতু রিলেটেড টু দ্য করবুক, আমি খুবই আনন্দিত এবং আজকে আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আর অনারেবল মিনিস্টার
কিন্তু এখানে একটু আমি ওনাকে অ্যাড করার জন্য অনুরোধ রাখবো। করবুক বিধানসভার মধ্যে উনি যেটা মেনশন করছেন গুণদর পাড়া, ভেরি নাইস, কিন্তু আর দুইটা বিষয় যদি মেনশন করা হয় তাহলে আমি খুবই উপকৃত হব বলে আমি মনে করব। আমাদের পবিত্র তীর্থস্থান ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা আমরা সবাই জানি তীর্থমুখ, যেটা আগামী দিনে 14-15 তারিখে পৌষ সংক্রান্তি মেলার কেন্দ্রিক যেটা তীর্থমুখ এবং মন্দিরঘাট যেটা হচ্ছে আপনার রাইমা শর্মার মধ্যে যেটা হয়। তো ওই দুইটা বিষয় যদি কাইন্ডলি যদি অ্যাড করেন এই যে ইন্টারনেট বা নেটওয়ার্কের জন্য, আপনার প্লিজ একটু যদি নোট ডাউন করেন। করবুক বিধানসভার মধ্যে 3টি আমি উল্লেখ করেছিলাম, কিন্তু একটা তো হয়ে গেছে গুণদরপাড়া, কিন্তু তীর্থমুখ এবং মন্দিরঘাট যেটা নিউ গোমটি এবং মুখসরি যেটা বলা হয় সেই বিষয়কে একটু অ্যাড করলে পরে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ স্যার। আমার একটা সূত্র স্যার, আমার একটা সূত্র স্যার, ছোট বড় ব্যাপার স্যার, আগরতলার স্যার, আগরতলার যে শহরে দেবো মাননীয় স্পিকার মহোদয়, আমি না আমি একটা সাপ্লিমেন্টের চারজন প্লিজ আরেকজন কোশ্চেন আমি বলি, বলুন। আমি মোটামুটি ভাবে মাননীয় এলপি মহোদয়ের কোশ্চেনের পরিবর্তে বলেছি যে আপনারা যেরকম এটা চাইছেন আমাদের সরকারও এটা নিয়ে অতি সত্বর কিভাবে পৌঁছাতে পারি এটার জন্য সর্বময় ব্যবস্থা করেছি, এবং এটার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের এই সমস্ত বসার জন্য এনওসি আমরা দিয়েছি, এবং তার জন্য কাজের যতটা অগ্রগতি আমি বলেছি 69-এর মধ্যে, আর 65 অলরেডি সেগুলো শুরু হয়েছে। 4টের কথা বলেছি, এগুলো কাজ হচ্ছে, এগুলোর জন্য এগুলো বাকি ব্যবস্থার কথা হচ্ছে, এবং আমরা 3rd পজিশনে আছি ইন্ডিয়াতে আমাদের এই কানেক্টিভিটিতে, স্ট্রংগেস্ট 3rd পজিশনে আছি। ওকে, এখন দীপঙ্কর বলছে যে একটু ভাবুন, এটা শুধু নয়, আমাদের বলাটার মধ্যে এটা মনে করুন কোনো অবস্থাতে কোথাও আমরা এটা মানে খুব জোরদার ভাবে আমরা এগুলো দেখছি, এবং এর জন্য আমি একটা অনুরোধও করব বিভিন্নভাবে, বিশেষ করে আমি আমাদের এখানকার মানে আমাদের বিধায়ক মহোদয়গণকে বিভিন্ন জায়গাতে যেটা কাজ করছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেটা অবশ্যই অধিকাংশ ম্যাক্সিমাম সব এডিসি এরিয়াতে, এবং এডিসিতে কাজের জন্য আপনাদের কাছে একটা সাহায্য আমরা কামনা করি, যেরকম যেটা অতি সত্বর করার জন্য কোথাও এদের কাজের কোথাও একটু বাধাপ্রাপ্তি হচ্ছে, যেগুলো আমাদের সঙ্গে মাঝে মধ্যে বলে। তো এই ক্ষেত্রে আপনারা একটু, যেহেতু এটা সবার কাজ, রাজ্যের কাজ, সেহেতু আমরা আশা করব যে ব্যাপারে যদি কোথাও নোটিশ আপনাদের কাছে আসে বা আমাদের কাছে যদি নোটিশ আসে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, আপনাদের এটা নিয়ে যাতে কোথাও বাধা না হয়, কারণ একটু বাধা পেলে কাজটা করতে দেরি হবে। সুতরাং এটা আপনাদের প্রয়োজন, আপনাদের স্বার্থে সেটা হবে। সঞ্জয়বাবু যেটা বলেছেন যে এগুলো কোনো জায়গায় বাদ দেওয়ার কথা নয়, সবটা কভার করার জন্য এগুলো কাজ হচ্ছে। মাননীয় সদস্য না একটা কোশ্চেন ছিল 1 মিনিটের, শৈলেন্দ্র বাবু, জাস্ট 1 মিনিট আমাদের হাতে আছে। একটা কোশ্চেন করবেন প্লিজ, বলুন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি। মাননীয় স্পিকার স্যার, আমার কোয়েশ্চেন যেটা ছিল যে আমাদের ত্রিপুরার 1,25,000 136 স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 136 যে আমার এটা মন্ত্রী মহোদয় বলবেন, আর মিনিট খানেকের মধ্যে সাপ্লিমেন্টারি হবে না কিন্তু। শৈলেন্দ্র বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, admitted start question number 136. Does the state government plan to fix the minimum support price of rubber like government of Kerala? Answer: there is no plan of Tripura government to fix the minimum support price MSP of rubber like government of Kerala. ওকে, প্রশ্নোত্তর পর্ব শেষ। মাননীয় যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের আমি অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ স্মৃতিচারণ প্লিজ, অবিচুয়ারি। এইটার পরে কি বলবো আমি? অবিচুয়ারি পরে মানে এই কোশ্চেন রিলেটেড না, অন্য কিছু? আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমি অবিচুয়ারি স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী
কেশব মজুমদারের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য কেশব মজুমদার আজ 11ই জানুয়ারি 2024 ভোর 5টা নাগাদ আগরতলা শহরের রামনগরে একটি ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 87 বছর 3 মাস। মৃত্যুকালে ওনার পুত্র, কন্যা সহ আত্মীয় পরিজন এবং বহু গুণমুগ্ধকে রেখে গিয়েছেন। কেশব মজুমদার ত্রিপুরার গোমতী জেলার রাধাকিশোরপুরে 26শে সেপ্টেম্বর 1936 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় চিকিৎসকদের পরামর্শে চলছিলেন। ছোটবেলা থেকে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থা থেকে তিনি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। উদয়পুরে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। 1978 সালে বিধানসভা নির্বাচনে 34 কাকরাবন নির্বাচনী কেন্দ্র থেকে তিনি প্রথম রাজ্য বিধানসভায় সিপিআইএম পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসেন। এরপরে তিনি পর্যায়ক্রমে মোট 7 বার বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। প্রয়াত কেশব মজুমদার রাজ্য সরকারের পরিষদীয়, শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তর সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। 2008 সালে তিনি ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই সভা ত্রিপুরা বিধানসভার সদস্য তথা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে ওনার পুত্র, কন্যা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করছে। এখন আমি এই সভায় উপস্থিত সকলকে প্রয়াত কেশব মজুমদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করে 2 মিনিটের জন্য নীরবতা পালন করার আমি অনুরোধ রাখছি। নীরবতা শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति। हाँ बोलून। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। খুব বাজে জিনিস চলছে। খোয়াই কলেজে 2 গোষ্ঠীর সংঘর্ষ, আহত একাধিক, উত্তেজনা কলেজ জুড়ে। ঘটনাতে কি হয়েছে আমি বলি। গত শনিবার দিন তাদের একটা ইন্টারনাল পরীক্ষা চলছিল সেদিন, এবং সিট দখল নিয়ে লিটন দেববর্মা নামে একটা ছেলে জানালার কাছাকাছি তার সিটটা, এবং ওই সিটটাকে দখল করার জন্য, আমি এখন যদি ছাত্র সংগঠনের নাম বলি এটা ঠিক হবে না, আমি কে কি সংগঠনে আমি এটা বলবো না। লিটন দেববর্মাকে ওই সিটটা নিয়ে এত বেদরক মেরেছে, তারা মাথা ফেটে গেছে,
যখন পুলিশের কাছে যায়, তার মা বাবা পুলিশের কাছে যখন কমপ্লেন করতে যায় যে ছেলেগুলো মেরেছে, তারা তাদেরকে আটকে বলেছে আমাদের পারমিশন ছাড়া পুলিশের সাথে দেখা করা চলবে না। এবং যারা কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করতে গেল যে আপনার কলেজে এই ঘটনা কেন হচ্ছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে। পুলিশের কাছে ইতিমধ্যেই এফআইআর হয়ে গেছে, কে বা কারা এই ঘটনায় জড়িত, কোন ছাত্রছাত্রীরা, তাদের লিস্ট দেওয়া হয়ে গেছে। পুলিশ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে টোটাল সাইলেন্ট। এই ঘটনা আমরা বিধানসভায় এই কারণেই আনছি, আই থিঙ্ক ইয়োর ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড। সুস্থ ত্রিপুরা, শান্তি ত্রিপুরায় আমরা যখন শিক্ষার গুণগত মানের কথা বলছি, কলেজে যদি এই ধরনের ঘটনা হয়, এইখানে অন্তত আমাদের সবার হস্তক্ষেপের দরকার। এবং এটার জের ধরে আজকে কি হচ্ছে, খোয়াই কমলপুর রুট অবরোধ হচ্ছে, খোয়াই আগরতলা রুট পথ অবরোধ হচ্ছে, কেন হবে? আই থিঙ্ক ইয়োর ইন্টারভেনশন ক্যান সলভ দিস প্রবলেম। এটা গেল এক। নাম্বার টু, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেছেন কুমারঘাটে, এটা তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তে কি বেরিয়ে এসছে উনি এখানে বলবেন, এটাও ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে কালকে ওনার বক্তব্যের সময় খুব বিনম্রভাবে অনুরোধ করেছিলাম এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনকে নিয়ে জাস্ট দুটো লাইন বলতে হবে, নো ডিবেট, এটা কবে নাগাদ হতে পারে। এই জাস্ট আমি একদম ভেরি উইথ অল ডিগনিটি, প্রোফাউন্ড রেসপেক্ট জিজ্ঞেস করছি, এখানে বাক বিতন্ত্রের কোনো ব্যাপার নেই, যে এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে, বাস, দ্যাটস ইট, থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী গোচর নিতে চাই। আমি যখন জাস্ট বাইরে গেছিলাম তখন কুমারঘাট থেকে কিছু লোক ফোন করলেন, ওখানে বোধহয় এসডিএম অফিসের সামনে প্রচন্ড বিক্ষোভ চলছে এবং অন দ্য ভার্জ অফ রাস্তা রোকো, কোনো পার্টি না, আম জনসাধারণ। ওখানে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস এরিয়া চিহ্নিত করেছিলেন বোধহয় হাইকোর্টের তরফ থেকে এসডিএম অফিসের সংলগ্ন এলাকায়। কিন্তু এটাকে পরবর্তী সময় ডিএম ফটিকরায় বিধানসভা কেন্দ্রে অন্তত কুমারঘাট থেকে 3-3.5 কিলোমিটার দূরে একটা জায়গা চিহ্নিত করেছে। হাইকোর্টের জাস্টিসরা, চিফ জাস্টিস সহ ওখানে একটা জায়গা এসডিএম অফিসের সংলগ্ন এলাকা চিহ্নিত করেছিলেন। কারণ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে একদম কাঞ্চনপুর, মাছমারা, খেদাছড়া এই সমস্ত এলাকা থেকে আসতে গেলে পেঁচারতোল এসে আবার নতুনভাবে আবার একটা গাড়ি করে আবার কুমারঘাটে আসতে হবে, আর ফটিকরায় হলে 3 বার গাড়ি পাল্টাতে হবে। তো there is a chaos that is prevailing over there and রাস্তা রোকো might take place at the point of time. SDM অফিস হাজারের উপর লোক এখানে সমবেত হয়ে আছেন এখনো। তো আমার মনে হয় এটাকে কেন্দ্র করে লোকের সুবিধার্থে আমার মনে হয় এই এসডিজেএম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসটা যদি ওই কুমারঘাট এসডিএম অফিস সংলগ্ন এলাকায় হয়, ন্যাশনাল হাইওয়ের ওপর, আই থিঙ্ক ইট উইল বি মাচ বেটার ফর দ্য আম জনতা। মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটা একটু অনুসন্ধান করে হাইকোর্টের জাস্টিস ওই জায়গাটাই চিহ্নিত করেছেন, কিন্তু ডিএম একটা অর্ডার বের করেছে যে না, ওখানে না, এলাকায় ওই আপনার কুমারঘাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কৈলাসহর রাস্তার ওপরে। তো হ্যাঁ, তো এটা ব্যাকওয়ার্ড এরিয়া, কাজে জনগণের সুবিধার্থে ওই জায়গাটা যেন চিহ্নিত করা যেটা হয়েছিল হাইকোর্টের চিফ জাস্টিস দ্বারা এবং অন্যান্য জাস্টিস দ্বারা, সেটাই যেন বজায় থাকে। আম জনতার যে ডিমান্ডটা যেন মুখ্যমন্ত্রী এটা গ্রাহ্য করেন, এটাই আমার বক্তব্য। মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, যে বিষয়টা ঠিক আছে,
মাননীয় স্পিকার মহোদয়, আমাদের মাননীয় এলওপি 1 নম্বর যে প্রশ্নটা রেখেছেন যে খোয়াই কলেজের মধ্যে একটা ঘটনা, এটা তো আমি এইমাত্র শুনলাম। বিষয়টা আমি ইমিডিয়েটলি আমি নির্দেশ দেবো, এইরকমটা হওয়া উচিত নয়। এগুলো তো আমরা আগে দেখতাম, 2017-এর আগে আমরা এইসব দেখতাম। যদি এই কালচার এখনো প্রিভেল করে তাহলে এটা কোনো অবস্থায় কাম্য নয়, সেটা আমরা হতে দেব না। আমি কালকেও বলেছি, দৃঢ়তার সাথে বলছি, আমাদের মাননীয় বিধায়ক, আমার অত্যন্ত প্রিয় শ্রী সুদীপ রায় বর্মন মহোদয় যে কথাটা বলেছেন, এই বিষয়টা নিয়ে এটা অনেক দিন আমার কাছে আছে, আমার গোচরে আছে বিষয়টা নিয়ে। একটা সমস্যা আছে, আপনি জানেন, এটা এখানে বলার প্রয়োজন নেই, আমি বলবো না, কিন্তু এই সমস্যাটার সম্পর্কে আমি জানি। আপনি যেটা আমাকে বলেছেন, নিশ্চয়ই সমস্যার সমাধান করতে হবে। ওইখানে হবে কি আরেক জায়গায় হবে সেটা আমরা দেখবো বসে, কিন্তু করবো আমরা, নিশ্চয়ই করবো এটা। এবং অনেক সময় এমিকেবল ডিসিশনও করতে হয় অনেক জায়গায়, কাউকে প্লিজ করার বিষয় না। অনেক সময় অনেকের জনস্বার্থে কিন্তু অনেক সময় ডিসিশনটা নিতে হয়, আমি জানি বিষয়টা। দ্বিতীয় নম্বর, কুমারঘাট রথযাত্রা প্রসঙ্গে আপনি যেটা বললেন মাননীয় আলো সাহেব মহোদয়, দেখুন, যখনই এটাও তো আমাদেরও একটা সমস্যা হয়, যখন একটা বলি যে একটা কমিটি করেছি, আমি জানি এটা ধরবে, সবাই ধরবে যে কমিটির রিপোর্ট কি, তারপরও আপনি যেহেতু বিষয়টা কি আমি আপনার সামনে রাখছি। কুমারঘাট রথ যাত্রা প্রসঙ্গে আমরা সবাই জানি, আমি ইমিডিয়েটলি ওই দিনই রাত্রে গেছি, ট্রেনিং করে গেছি, সবাই জানে, এবং যা যা করার আমরা করেছি। তো কুমারঘাট রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছিল, আমাদের সরকার এক উচ্চ পর্যায়ে নির্দেশ দিয়েছিল, আমরা সবাই জানি, রেভিনিউ ডিপার্টমেন্টের মারফত তদন্ত করানো হোক। আমরা কিন্তু তদন্ত রিপোর্টটি মূল্যায়ন করে দেখা যায় যে তাতে আরও বিচার বিশ্লেষণের অনেক সুযোগ রয়েছে। একটা এসছে কিন্তু আমার কাছে, কিন্তু আই এম নট স্যাটিসফাইড। এটার মধ্যে অনেকগুলো আমার কাছে মনে কিন্তু পরন্তু আছে। আমি বললাম যে আবার এটাকে আবার করো, অতএব দপ্তরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুনরায় তদন্ত করার নির্দেশ আমি দিয়েছি। নিশ্চয়ই আমি দেবো, রিপোর্ট আপনাদের দেবো আমি, যাতে করে ভবিষ্যতে এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য ইতিমধ্যে সরকার রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। এখানে একটা কপি আমার কাছে আছে, যদি আপনি চান এটা আমি দিতে পারবো। কিন্তু নিশ্চয়ই আমি এটা কি হয়েছিল এক্স্যাক্টলি কে দেয় অনেক সময়, কিন্তু আমি নিজেই স্যাটিসফাইড না আপনাদেরকে কি দেব, এই কপিও আমার কাছে আছে। আমি চাই যে এটা তাড়াতাড়ি হয়, মাঝে মাঝে দেরি হয় অফিসিয়াল ওয়ার্ক, আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপোর্টটা যদি আমার কাছে আসে নিশ্চয়ই আমি আপনাদের কাছে রাখবো। মাননীয় স্পিকার স্যার, বিষয় ছিল মাননীয় স্পিকার স্যার, মুখ্যমন্ত্রী, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরেকটা ব্যাপার ওনার হয়তো বলে, এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনটা রাফলি কবে নাগাদ হতে পারে? ডোন্ট টেল দি ডেট স্যার। মাননীয় স্পিকার মহোদয়, এটা রাফলি বললে মুশকিল হবে, কারণ এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, পুরো ডিটেলস লাইন বাই লাইন আমি পড়বো আর আপনারা বুঝবার চেষ্টা করবেন প্লিজ। না, সেটা আমি বলছি, এখানে পুরো লেখা আছে, আমি বলছি আপনাকে। আমি সমস্ত মাননীয় সদস্যদের বলবো বিষয়টা একটু আপনারা শুনবেন এবং লাইন বাই লাইন আমি রিড আউট করবো, বুঝবার চেষ্টা করবেন, বাস আর কিচ্ছু না। তবেই বুঝতে পারবেন কেন আমি ডেটটা দিতে পারবো না, কবে হবে আমি দিতে পারবো না। সাবজুডিস কিন্তু না, সাবজুডিস কিন্তু আমি পারবো কি তাহলে? যাই নো না, রিড আউট করা ঠিক না। যেহেতু এটা নাও ইট ইজ ডিক্লেয়ারড সাবজুডিস। না স্যার, তো কোর্ট তো সেরকম কোনো এর উপরে ইয়ে করেনি, না করা যাবে না বা যাবে। ঠিক আছে, কোর্টে চলছে কেসটা আর কি, এখন কোর্টে কিন্তু আছে, হাইকোর্টে এটা কেসটা চলছে। আমি জানি না এটা করা যায় না, আই ডোন্ট নো, আই এম জাস্ট আস্কিং। যে স্টেট গভর্নমেন্ট চাইলে কেস উইথড্র করে, স্টেট গভর্নমেন্ট যদি কিছু চায়, দ্যাট কেস ক্যান বি উইথড্রন অলসো। এটা করে, let us do the election, but কবে নাগাদ রাফলি
একটা বিরাট একটা রেঞ্জ দিয়ে দিন, নো প্রবলেম। পুরো ডিটেলস আছে, এত সুন্দরভাবে আছে। আমি যদি এখানে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী, উনি কিন্তু লয়ারও। ওয়ান্স রতনবাবু ভালো জানবেন, যদি কোনো মামলা থেকে থাকে awaiting a verdict, that is a sub judice matter, and in a sub judice matter, I would suggest not to disclose anything which might contradict. It should not be discussed. This is as per the rule, conduct of business. আমি বলছি sub judice matter discuss করা উচিত যায় না। এটা মুখ্যমন্ত্রী আমি সহায়তা করলাম। মাননীয় স্পিকার মহোদয়, এডিসি যাতে ইলেকশন হয়, কেসটা হলো সে কারণে, ইলেকশন না হওয়ার জন্য না। কাজে এবং কোর্ট এখন অবধি ইন্টারিম এরকম কোনো ধরনের ভার্ডিক্ট দেয়নি। তো এই কারণে একটা যে কনস্টিটিউশনাল একটা বডি, তার ইলেকশন বছর পর বছর হবে না। আমরা এদিকে বলছি জনজাতি গৌরব, আর জনজাতিদের এই অধিকার এটাকে স্তব্ধ করে দেওয়া, এটা তো হয় না স্যার। স্যার আমি এর সাথে বলছি, এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নিয়ে ইভিএম এবং সেখানে যে কি একটা ইভিএম ইউজ নিয়ে নানা ধরনের কেস হচ্ছে, তার জন্য কি লোকসভা নির্বাচন আটকে থাকবে? ওই স্টেটের ওই জায়গায় যদি কোনো ব্যাপার হয়, না না, একই তো, দেশ তো আইন তো একটাই, আইন একটা হলো ওয়ান নেশন ওয়ান ল। না না, তাহলে এখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এই ক্ষেত্রে হবে না কেন? আমি এদিকে বলছি জনজাতি গৌরব, আর জনজাতিদের সমস্ত অধিকার আমি স্তব্ধ করে দিচ্ছি। ঠিক আছে, ভোটের তলায়। ওকে, মাননীয় স্পিকার মহোদয়, আমি একটু প্লিজ, মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক জিতেন বাবু যে প্রশ্নটা বলি, এর জন্যই তো কোর্টে আছে। এটা কেন করতে পারবো না? এর জন্যই তো কোর্টে গেছেন। এটা কোর্ট থেকে তো এখনো ভার্ডিক্ট দিচ্ছে না আমাদের যে আপনি করতে পারবেন। আমরা যদি না করতে পারি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, যাওয়া হচ্ছে কেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা তো একটা আমি সাবজুডিস ম্যাটার বললাম। ধরুন, আমি হাউসকে অ্যাপ্রাইজ করার জন্য বলছি, ধরুন আফটার 6 months স্টেট ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলো এডিসি ইলেকশন, কোর্ট ফোর্টের মামলা টামলা নেই, সব উইথড্র ফুড্র করেছে। আফটার 6 months ইলেকশনটা কি হবে? ভিলেজ কমিটি, সিঙ্গেল টায়ার। আর ওয়ান্স ওই কালকে যেটা বললাম, 125th amendment is being passed in the floor of the House of the Parliament, then in the ADC area it will not be a single tier, it will be a 3-tier panchayat system. Which one will opt for? Obviously the money flow will be much more once the 3-tier panchayat comes in existence in the village committee area, in the TT ADC area. So obviously, let's wait. Let the bill, 125th amendment bill, be passed in the floor of the House. Then the indigenous people will avail political right. Our fund অধিকার হবে। এখন কি? এখন হলো সিঙ্গেল টায়ার পঞ্চায়েত হবে। তো এই লসটা কার হবে? That is why my suggestion would be to ensure that we have to pressurize the central government for the passage of 125th amendment bill in the floor of the House of the Parliament. আর এখন যদি হয় যে after 6 months ইলেকশন ডিক্লেয়ার করলো, সিঙ্গেল টায়ার ভিলেজ কমিটি ফর আলাদা ফর নেক্সট 5 months or 5 years. So that is I think not be, এটা কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের কিছু গেনের জন্য, পলিটিক্যাল পার্টিদের কিছু গেনের জন্য we are depriving the rights of the indigenous people, and I stand always for the rights of the indigenous people. That is more empowerment and more funding to take place in this area. That is our party's line. মাননীয় স্পিকার মহোদয়, আমি একটা লাইন শুধু বলতে চাই। এখানে অলরেডি এখানে কথা আছে যে আদালত অবমাননার অপর একটি মামলা মাননীয় উচ্চ আদালতে করা হয়েছে, ওয়েট, এবং সেখানে কি বলছে, যার পরবর্তী শুনানি আগামী 17ই জানুয়ারি 2024 নির্ধারিত আছে। যদি না আমাদের তো এটা আদালত অবমাননা করছি আমরা, তাহলে এটার জন্য কোর্টে গেছে 17 তারিখ, আবার এটা শুনানি হবে। আমরা কি করে এখন বসে এই কথাগুলো বলি? আপনি কিন্তু রাইটলি পয়েন্ট করবেন, আমি করতে পারি না। মাননীয় স্পিকার স্যার, আমি এলওপির পরে দাঁড়িয়েছিলাম স্যার। বলুন।
ট্রাফিক সিগন্যাল ক্যামেরা বিকল হয়ে আছে। আমি স্যার দুইটা পয়েন্ট বলবো। আজকে অ্যাসেম্বলিতে আসার পথে কৈলাসহর থেকে রাস্তা অবরোধ করছে ত্রিপুরা মাতার প্রচুর লোক বিক্ষুব্ধ হয়ে। তো বিষয়টা জানতে চাইলাম, ওরা বলছে কলেজে মারপিট করেছে স্টুডেন্টদের এবং পরীক্ষা দিতে দেয়নি। এটা উঠলো তো একটু জানেন না, আমি কথা বলে এসছি, তো আমি বাধ্য হয়ে অন্যদিকে টেলিএমআর দিয়ে আসতে হচ্ছে। বিষয়টা কি জানেন, কোনো কলেজে পার্মানেন্ট কোনো প্রিন্সিপাল নেই, ইনচার্জরা কোনো দায়িত্ব নেয় না। রুলিং পার্টির কিছু ছাত্র উচ্ছৃঙ্খলতা করছে, সেখানে এখন স্মার্ট সিটির যদি এই অবস্থা হয়, শুধু এখানে না, যেমন আমার বিলোনিয়া শহরের ভেতরে বিদ্যাপীঠ কর্নারে একটা ট্রাফিক ব্যবস্থার ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এটা কোনোদিন চালুই হলো না, অথচ 1 বছরের উপর সেখানে মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে কোটি কোটি টাকা এখানে ইনভলভ হয়ে আছে। ওকে, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার। ওকে ওকে ওকে, ক্লিয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওটার রায়ের ব্যাপারে অলরেডি আপনি বলে দিয়েছেন ডিসিশন, আর সুতরাং বিরোধী দল যেটা বলেছেন এটা অলরেডি বলেছেন, আপনি দেখবেন খোয়াইয়ের ব্যাপারটা। নাও উই প্রসিড ফর অ্যানাদার বিজনেস রেফারেন্স পিরিয়ড। স্যার কালকে আমি তুলেছিলাম স্যার, যেন আমি কালকে বললাম আজকে দেওয়ার জন্য। একটা আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফেরা রথের ব্যাপারটা তিনি দেখবেন, যা রিপোর্ট পেয়েছেন তিনি সন্তুষ্ট না, ঠিক আছে, উই আর অ্যাসিওরড। আরেকটা বলেছিলাম, গত সেশনেই এটা মাননীয় বিরোধী বাবু তুলেছিলেন, নটিং ছড়া একটা চা বাগান যার উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে, তার যে বেনামি লোকের নামে টাকা স্যাংশন হয়েছে এবং একজন ক্ষমতাশালীর রিকমেন্ডেশনে কিছু টাকা পেমেন্ট হয়ে গেছে, তারপরে যখন চোখে পড়ল তখন এটা স্টপ করা হয়েছে। সেই এডিএম যিনি করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দিস ইজ সিরিয়াস, এটা তদন্ত হবে। এটা নিয়ে তো আলোচনা হয়েছে, না হয়নি, হয়েছে না না, এটা নিয়ে আলোচনা হয়েছে, না হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি তদন্ত দিয়েছি, এটা যদি ইয়ে হয় তা কি হয়েছে, ঠিক আছে। হু ইজ দ্যাট পাওয়ারফুল ম্যান? এই মুহূর্তে রেডি থাকলেন, নইলে আপনি যদি লাস্ট লাইনটাই আপনাকে বলবো আমি, কারণ সর্বশেষ যে রিপোর্ট আমার কাছে আছে, দুটি মামলা, একটি জমি অধিগ্রহণ এবং অন্যটি সরকারি অর্থের অপব্যবহারের জন্য নিবন্ধীকৃত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রথম মামলার জন্য ক্রাইম ব্রাঞ্চ কর্তৃক প্রসিকিউশন মঞ্জুর করা হয়েছে এবং শীঘ্রই চার্জশিট জমা দেওয়া হবে। আর দ্বিতীয় মামলার ক্ষেত্রে তদন্ত চলছে এটা। তাছাড়াও শ্রী সৌমিত্র চাকমা তৎকালীন এডিএম এবং কালেক্টর ঊনকোটি জেলার বিরুদ্ধে একটি জিপি শুরু হয়েছে এবং বর্তমানে এটি তদন্তকারী কর্তৃপক্ষের আদালতে বিচারাধীন এবং বর্তমানে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে। ওকে, আপনি উত্তর পেয়ে গেলেন। এটা পরিষ্কার করতে হবে তো, সৌমিত্র চাকমা যে ক্ষমতাবান লোকের রিকমেন্ডেশনে এই টাকা রিলিজ করলে এসটিজিটিদের যে পরীক্ষাটা হয়ে গেছে এর রেজাল্টটা বের করে এদেরকে ওই পুরস্কারের মতো করে আমি যেটা কালকে বললাম, এই অফারটা কবে ছাড়া হবে, বাস দ্যাটস ইট। বাস, ওকে। আর দেখুন, এটা অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু আছে, এটা এসটিজিটি
আমাদের প্রাক্তন এসটিজিটির ওই আমি তো কথা বলেছি, এটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে, সেটার থেকে এখান থেকে যদি আসে আমি আপনাকে বলবো। এর জন্য দেওয়া যাচ্ছে না। কেন দেব না? কেন দেব না? আপনি অনিমেষ বাবু, অনিমেষ বাবু, আপনি তো বেঁচে গেলেন বলে আমাকে বাঁচানো, বেঁচেছেন তো? ওকে, এখন আমি বলছি পুরো ডিটেলস, আরো আমার কাছে এখন রেডি না, আমি খবর নিয়ে পুরো ডিটেলস আপনাকে বলবো। খবর নিয়ে দেবেন। আচ্ছা, আমি বলছি এখন রেফারেন্স আর কলিং নিয়ে রতন বাবু প্লিজ, সবাইকে বলছি, ইনক্লুডিং জিতেন বাবু, অনিল সহ, গোপাল বাবু সহ, প্রাইভেট মেম্বারস আরম্ভ করেন। না, রেফারেন্স এবং কলিং নিয়ে আছে মোট 13টা। কি করবেন বলুন? কে বলছে হোক? কালকে রাত্রে 9:30 শেষ হয়েছে। একটা করে দিন, অর্থাৎ যিনি রেজ করেছেন তাকে একটা সুযোগ দিন, স্টেটমেন্টটা হোক, তারপর একটা করে যিনি করেছেন একটা হোক, একটা করে অন্য পয়েন্ট ক্লিয়ার হয়ে যায়। আমি একটু আমার কাছে আছে, এটা তো লাগবো, আমি এসটিজিটার আছে, লাগবো না। দেখুন, আমি বলছি আমার কোনো অসুবিধা নাই, কালকে রাতে 9:30টায়, আজকে হয়তো 11টা। ইফ ইউ অ্যালাউ মি, ওনার যে আমার কাছে আছে, এটা রেডি আছে, এসটিজিটির ব্যাপারটা। ঠিক আছে, এটা এখন কি করবো? উনি যখন চাইছে আবার কখন বলবো, লে করে দিন না ওনার কাছে। আচ্ছা, লে করে দিয়ে দিবেন, উনি তো বেঁচেছেন তো। যেটা বলেছি ঠিকই আছে, সুপ্রিম কোর্টে আছে। এখন কি করবো বলুন? 13টা। আচ্ছা, এরপরে একটা জিনিস, একটা মাননীয় জিতেন বাবু এবং অপোজিশন লিডার ওইদিকে কংগ্রেস বেঞ্চেরও আছে, কোশ্চেনগুলির মধ্যে দেখলে বুঝবেন অভাব অনটন, নেশাদ্রব্য, এরকম অনেকগুলি আছে যেগুলি প্রাইভেট মেম্বার্সের স্কোপ আছে, অ্যালাউ করেছে উনি। কিন্তু যদি অ্যালাউ করতে পারেন, ওনার এখতিয়ার সময় চ্যালেঞ্জ করবো না, করে ফেলেছে যেহেতু, ম্যাক্সিমাম স্কোপ ইজ দেয়ার। এটা কি দরকার আছে? লেটা কিন্তু পেয়ে যাচ্ছেন, তথ্যটা তো দরকার। তাহলে কিন্তু মিনিমাম পড়তে কিন্তু লাগবে এমনটা, টোটাল 50 মিনিটস একটা লেগে যাবে না। মেম্বার না, কি শুনুন, ডিফারেন্ট ইস্যু, অল পাবলিক ইন্টারেস্ট। অপোজিশন লিডার লে বলছে, একটা করে বক্তার লে বলছে, আমার মনে হয় এটা সবাই এগ্রি করে নেওয়া উচিত। সুদীপ বাবু, আপনি কি বলছেন? সুদীপ বাবু, আপনার মতামত? আরে লে, সুদীপ বাবু গোপাল বাবু, ঠিক আছে, সবাই লে। আরে অপোজিশন লিডার লে বলছে, এটা আছে তো, এই জিনিসগুলি আছে প্রাইভেট মেম্বারদের মধ্যে আছে, অনেক আছে প্রাইভেট মেম্বারসে। আমি ম্যাক্সিমাম স্কোপ ইজ দেয়ার, আমি দেখেছি এগুলি। একটা করে পয়েন্ট অফ ক্লারিফিকেশন হওয়া। আরে তাহলে অনেকক্ষণ সময় লাগবে তো, উঠলে পরে সময় লাগেও, কি করবে? সময়ের জন্য তো আপনি। আরে গোপাল বাবু, অপোজিশনার কি বল? অনিমেষ বাবু কি বলছিলেন? কি কথা আপনি কি করেন? লে আমাদের পক্ষ থেকে, অন্তত আমাদের পক্ষ থেকে, we have no problem. ওকে, লে ঠিক আছে। Private members resolution delete করুন। স্যার, জিতেন বাবু, কিছু ইম্পর্টেন্ট ওকে, ব্যাপার আছে। আপনি গোপাল বাবুকে বলুন। আরে সবাই রাজি হচ্ছে, গোপাল বাবুকে আলাদা বলো, ঠিক আছে না? ওকে, সব লে। আরে আপনাদের টিম লিডার সুদীপ বাবু বলছে লে করতে। সুদীপ বাবু কখন বললো? স্যার বলেছে। আপনি অসত্য কথা বলছেন। সুদীপ বাবু, আপনাদের কংগ্রেসের লিডার সুদীপ বাবু বলছেন। স্যার, আমার যেটা রেফারেন্স আছে, আমি একটা প্রশ্ন করবই, এটা আপনি বাকিটা লে করেন। ঠিক আছে, আপনারটা তো শুধুমাত্র রেভিনিউর ব্যাপার, তো আপনার যখন এখন লেজারে যেটা, এটা সিএম সাহেবের কাছে, তো অটোমেটিক আপনাদের সাথে মিলিয়ে দেবো। আপনারা ডিসকাশন। গোপাল বাবু, ওকে, স্টার্ট। আমি একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলি এখানে। রতন বাবু অ্যাসেম্বলি রিলেটেড প্রাজ্ঞ, সুদীপ বাবু না কথা বলতে দেবেন, জিতেন বাবু প্রাজ্ঞ, আবার আপনিও প্রাজ্ঞ মানুষ। তা আমি কোনো সময় দেখি জিতেন বাবু আর রতন যখন কথা কয়, ওদের ইট কাঠ পাথর মতো সব ভেঙে পড়বো, অ্যাসেম্বলি ভেঙে যাবে। কিছুক্ষণ পরে দেখি তারা সেম আপনার সঙ্গে দেখি, সুদীপ বাবুর সঙ্গে দেখি। ঠিক আছে কিনা? তা আপনি রতন বাবুর কথা আপনি মেনে গেছেন, ওকে, দ্যাটস অল। ঠিক আছে কিনা? ওকে,
discussion on a matter of urgent public importance for short duration. সবার পরবর্তী কার্যসূচি হলো আরে ওই যে আনস্টার পোস্টপোন যেটা এটা দিয়া তারপরে প্রাইভেট মেম্বারসে যাবেন। এটা শেষ করে স্যার, এটা শেষ করে আপনি একজন করে দিন, তাহলে হবে কি প্রাইভেট মেম্বারটা শুরু হবে, সুন্দরভাবে করতে হবে। আই থিঙ্ক ইট ইজ বেটার। তো এমনিও অ্যাসেম্বলিতে বেশি কলিং অ্যাটেনশন আনি না, তো ইম্পর্টেন্ট একটা ম্যাটার নিয়ে আনছিলাম। এটা যদি লে করেন তাহলে আমরা কি হবে? উত্তরটা পেয়ে যাবেন। লে করলে আমার কয়েকটা কোয়েশন আছে, এখন বলবো। এই যে ত্রিপুরার চা শিল্প অগ্রগতি, আপনি বললে তো জিতেন বললো, বিরোধী বললো, আমি কেন বলবো না? হ্যাঁ, আমি বিষয়টা কি জানেন, 2018 সাল থেকে ওই যে পিএফ এর জন্য কোনো ট্রেড ইউনিয়নের প্রতিনিধি নেই 7 থেকে 8 বছর। পিএফ আমি নিজেই কমিশনার হয়ে কথা বলেছি, এবং আপনার না রুলিং পার্টি, এবং আমি মিনিস্টার রতনবাবুর সঙ্গে আমি দেখা করেছিলাম। উনি কোন অফিসারকে ফোনও করেছেন যে ট্রেড ইউনিয়নের রিপ্রেজেন্টগুলো পাঠানো, এখনো পাঠানো হচ্ছে না। সুতরাং চা বাগান খুব ইম্পর্টেন্ট, ত্রিপুরার একটা শিল্প, এবং এটা আজকে ধ্বংসের পথে। কোনো ইরিগেশন নেই, এবং আপনারা জানেন যে চা বাগানে ফ্যাক্টরি চলতে গেলে কয়লা দরকার। কয়লার কোনো ডিপু নেই ত্রিপুরাতে। যদি গভর্নমেন্ট থেকে করা হতো তাহলে ওরা পয়সা দিয়ে ক্রয় করতো। যখন আসামের রুট যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে, ওই ধস নামলো, এই করলো, তো ত্রিপুরার চা বাগানের ফ্যাক্টরিগুলো চলে না, এবং যেখানে হাজার হাজার শ্রমিক এখানে যুক্ত রয়েছে। এবং এই ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিটা থাকা বিশেষ প্রয়োজন। এবং আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে চা বাগানগুলা, এটা তো মালিকে চালাতে পারে, কিন্তু একটা সম্পদ। কারণ চা বাগান নষ্ট হয়ে গেলে এই হাজার হাজার শ্রমিকরা যাবে কোথায়? আমরা দেখেছি খবর নিয়ে, কারণ আমিও ট্রেড ইউনিয়ন করি, আইএনটিসি চা মজদুর ইউনিয়নে আমি প্রেসিডেন্ট। কোভিডের সময় চা বাগানে মালিকগুলা লোন নিয়েছে, কিন্তু 2 বছর তো কোনো কাজ করতে পারেনি। এখন বেশিরভাগ ওই লোনের জন্য জর্জরিত হয়ে গেছে। এই ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে এটা সলিউশন করা যায়। এবং প্রাকৃতিক পরিবেশ সবসময় ঠিক থাকে না, প্রকৃতির উপরে নির্ভর করে চা বাগানগুলো চলছে। কোনো ইরিগেশনের ব্যবস্থা নেই, সেখানে ইরিগেশনের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করানো উচিত। এবং এখানে চা বাগানগুলা সারের প্রয়োজন থাকে, কোনো বাগান সার পাচ্ছে না। এবং আমরা পত্রিকায় দেখি ত্রিপুরার সার মিজোরাম, আসামে ব্ল্যাক হচ্ছে, বাংলাদেশেও যায়। তো এই ক্ষেত্রে সরকারকে করা একটা ব্যবস্থা নয়, বিশেষ করে কয়লার ডিপুটা করা দরকার সরকারের উদ্যোগে। সেখানে শুধু চা বাগান নয়, এখানে ইট ভাট্টাগুলো রয়েছে, তারও কয়লা প্রয়োজন আছে, সেটা সরকারে করা আমি মনে করি বিশেষ প্রয়োজন। এবং ত্রিপুরায় কম করেও 1 কোটি কেজি চা উৎপাদন হয় অনুমানিক, এবং সেখানে যদি সরকারের সহযোগিতা করা যায় 1 কোটি কেজি, তাহলে এটা প্রোডাকশনটা বাড়ত। এবং বিজেপি সরকার কেন্দ্রে আসার পরে এই যে চার প্রতি যে একটা সাবসিডি দিত, স্মল টি গ্রোয়ার্স, এগুলো সব বন্ধ, কিছুই দেওয়া হচ্ছে না।
এবং আপনারা জানেন যে চা বাগানে এখনো 2 টাকা কিলো দরে মালিককে চাউল দিতে হচ্ছে এবং তাদের জন্য অনেক বাগান এফসিআই থেকে চাউল বরাদ্দ পায় না এবং গম যেখানে বাজারে যতই হোক তারা 2 টাকায় দিতে হয়, অনেক লোকসান। এবং আমরা তো দাবি করি ইউনিয়ন থেকে, সরকারও চাপ সৃষ্টি করে তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই উৎপাদনটা ঠিকভাবে হচ্ছে না এবং এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি। আর 2 নম্বর, চা বাগানে যে একটা ভারত সরকারের আইন আছে, চা ছাড়া অন্য কিছু করতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে কোর্টের নির্দেশে রবার বাগান কর্তন করাও হয়েছে এবং এখন তো অন্য কিছু হচ্ছে, নেশাদ্রব্য, গাঁজা। এবং একটা জিনিস আমি মাননীয় মুখ্যমন্ত্রী নজরে নেব, এই শিল্পকে রক্ষা করা বিশেষ দরকার এবং এটা এবং একটা ব্যাপার হচ্ছে শিল্পকে রক্ষা করা বিশেষ দরকার। হ্যাঁ, প্রতিনিধি তো নেই আজকে 7-8 বছর যাবত এবং আপনার লেবার ডিপার্টমেন্টের অফিসাররা কিছুই করতে রাজি নাই, কিছুই করে নাই এবং আমরা হাইকোর্টে পর্যন্ত জনস্বার্থ মামলা করেছি এইসব ব্যাপার নিয়ে, কিন্তু আপনার লেবার ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কি করছে আমরা জানি না এবং লেবার ডিপার্টমেন্টের একটু সচলতা করা উচিত সব জায়গাতে, ডিস্ট্রিক্ট লেভেলও, সাব ডিভিশন লেভেলও অফিসাররা কিছু করছে না। এবং শিশু শ্রমিক আইন আছে, করতে পারে না, পত্রিকাতে উঠে ফটোর কোনো অ্যাকশনেই কিচ্ছু করে না লেবার, এবং লেবার অফিসাররা কোনো ইয়েতে চা বাগানে ভিজিটও করে না। এবং চা বাগানের শ্রমিকরা বা অন্য শ্রমিকরাও রাজধানীতে আসার পরে অসুখ বিসুখ হলে পরে তো তারা আসতে হয়, তারা থাকার কিছু নেই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে শ্রমিকদের জন্য রেস্ট হাউস তৈরি করা দরকার, আবাসন, মানে কি বলে মিনিমাম কস্ট দিয়ে তারা যাতে থাকতে পারে। যাই হোক, আমি খুশি হয়েছি আমাকে বলার জন্য, এটা সুযোগ দিয়েছেন যে অনেক চা বাগানে কোনটা 1 মিনিট যাই হোক, আজকে এখানে শ্রমিকদের জন্য কিছু বলার সুযোগ পেয়েছি এবং বিশেষ করে খুব সহসায় শ্রমিক প্রতিনিধি যাতে পিএফে যায় এটা, এবং অন্ততপক্ষে সময় সময় যাতে মিটিং করে তার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দপ্তর থেকে অনেক বড় আকারে একটা রাইট আপ দেওয়া হয়েছে ত্রিপুরার চা শিল্পের অগ্রগতি সম্পর্কে, যেটা লে করা হবে। মাননীয় সদস্য যে কলিং অ্যাটেনশন এনেছেন, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় সদস্য যে আমাদের সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের চা শিল্পের অগ্রগতি নিয়ে বিশেষ চিন্তা ভাবনা শুরু হয়েছে, যেটা বিগত দিনে ছিল না। এবং নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প, উন্নয়ন প্রকল্প সেখানে ঘোষণা করা হয়। এতে করে সারা রাজ্যের বিভিন্ন বাগানগুলোতে অর্গানাইজড এবং অনঅর্গানাইজড ভাবে যে লেবারাররা রয়েছেন তাদেরকে পিএমওআই আবাস ঘর প্রদান, 2 ঘন্টা করে জায়গা প্রদান, তাদেরকে পিজি কার্ড প্রদান, বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো সাধারণ মানুষ পায় তাদেরকেও সেই সুবিধাগুলো প্রদান করা হয়েছে। এবং রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আপনারা খবর নিলে নিশ্চয়ই জানবেন যে সমস্ত জায়গায় অ্যালটমেন্টের বন্দোবস্ত করা হয়েছে। তার বাইরে আমাদের ত্রিপুরার যে টি, তার নতুন ব্র্যান্ড নামকরণ ত্রিপুরেশ্বরী মা, ত্রিপুরেশ্বরীর নামে সেখানে উৎসর্গ করা হয়েছে ত্রিপুরেশ্বরী টি, এবং এটাকে পিডিএস সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার বন্দোবস্ত করা হয়েছে।
ত্রিপুরা রাজ্যের চায়ের একটা লোগো ছিল না, লোগো উদ্বোধন করা হয়েছে। আমাদের টি কর্নারের উদ্বোধন করা হয়েছে, যেটা আমার আগরতলার প্রাক্তন সেক্রেটারিয়েটের সামনে রয়েছে। রান ফর টি, আমাদের MGNREGAর মাধ্যমে চা বাগিচা সৃষ্টি। না, সাবজেক্ট উনি যেটা বলে, আমি আসছি, উনি ডিটেল আলোচনা চেয়েছেন, এটা আমরা লে করে দেব মাননীয় সদস্য। তো উনার ক্লারিফিকেশন পিডিএস এর সিস্টেমে মা ত্রিপুরেশ্বরী কি জানি বললেন যে চা দিচ্ছে, এটা অন্য যারা প্রাইভেট সেক্টরকেও সুযোগ দেওয়া দরকার। না, এটা যেহেতু আমাদের টি বোর্ড, এটা রাজ্যের, তাই রাজ্যের চাটাকে প্রমোট করার জন্য সেটা করা হয়েছে এবং লোগো করে টি কর্নার করে তার পাবলিসাইজ করা হয়েছে এবং তার বাণিজ্যিকরণ যেটা করা যায় তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। আপনার যেটা ইস্যু যে বোর্ডের মধ্যে লেবারদের থেকে প্রতিনিধি, সেটা দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা আপনিও বলবেন, আমিও বলবো, এবং লেবার ডিপার্টমেন্টের এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন, লেবার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে নিশ্চয়ই উনি সেটা দেখবেন, কারণ আপনার ইস্যুগুলো ইন্ডাস্ট্রি দপ্তর এবং লেবার দপ্তর যৌথভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। তো আগামী দিনে নিশ্চয়ই দপ্তরের তরফ থেকে সেই জিনিসটা করা হবে। সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপন্ড আনস্টার্ট কোশ্চেনের, আমি একটা মুখ্যমন্ত্রীর দপ্তর আনস্টার্ট কোশ্চেন উত্তরপত্র সবাইকে মিলে পেশ করা। বিধানসভার গত অধিবেশনে পোস্টপন্ড আনস্টার্ট কোশ্চেন নাম্বার 95 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন আমি পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি পোস্টপন্ড আনস্টার্ট কোশ্চেন নাম্বারের 95 এর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য। এই যে আনস্টার্ট কোশ্চেন 95 সেকেন্ড আওয়ারে ছিল তো সেই জন্য আপনি এখন একজন করে দিতে পারেন। আপনার একজন করে তো এক কাজ করি, তফাজ্জল বাবু নতুন মেম্বার অনেকক্ষণ হাত তুলছেন, কিছু বলবেন? না, না, আরো 5 মিনিট কিছু বললে তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি কিছু বলছিলেন আপনি, বলুন। স্যার মাননীয় স্পিকার স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কল। মাননীয় স্পিকার স্যার, আমার একটা কথা ছিল, আমাদের বক্সনগর আমার বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা স্যার। বক্সনগর বিধানসভা কেন্দ্র, এখানে সংখ্যালঘু হিন্দু এবং স্যার আমার এখানে প্রশ্ন ছিল না স্যার, গুরুত্বপূর্ণ স্যার, প্লিজ স্যার আমাকে ঠিক আছে, ওকে থাক, ওকে ঠিক আছে। এই সভা কে তোমরা বুঝতে চেষ্টা করো। ঠিক আছে, না আমার গোপাল বাবু কি আপনার ওই রেভিনিউর মাননীয় অধ্যক্ষ মহোদয়, কি করে গুরুত্বপূর্ণ ইস্যু না হলে আমি বলতাম না। ব্যাপারটা হলো আগরতলা ত্রিপুরা যে সব জায়গায় যে অনলাইন রেজিস্ট্রেশন অফ ডিড, এটা নিয়ে আমি দৈনিক সংবাদ, এটা মুখ্যমন্ত্রী ভালোবাসেন, ওনারই দপ্তর, ওই দৈনিক সংবাদে একটা রেফারেন্স দিয়েছি, সুশাসনের দলিল রেজিস্ট্রি তুগলকি নিয়মে বেড়াজালে চরম ভোগান্তি আমজনক। ব্যাপারটা হলো পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো স্যার, এখানে যে অনলাইন করেছেন আমাদের প্রণজিৎ বাবুর ইন্টারনেট তো থাকেই না এই ডিপার্টমেন্টে, আর আগরতলা রেজিস্ট্রি অফিসে একটা অরাজকতা চলছে। উকিল এবং মুহুরি যারা তারা বিপদে আছে। আমি আপনাকে বলছি কেন এটা এখানে আগরতলা পূর্ব থানার সঙ্গে যে আপনার তহসিলটা আছে, এখানে কোনো কাজ হয় না। তা এখানে স্যার DCM নেই, ওনাকে 10-12টা দায়িত্ব দেওয়া হয়েছে। উপরন্তু এখানে যে কাজ করবে পুরনো সব ট্রান্সফার করা হয়েছে, নতুন যারা সে কিছুই জানে না।
দলিল রেজিস্ট্রি করার জন্য মুহুরিরা উকিলরা একবার তহসিলে আসে, একবার রেজিস্ট্রি অফিসে আসে। এটা একটা তুগলকি রাজত্ব চলছে এবং গভর্নমেন্ট রেভিনিউ এখানে, হ্যাঁ, অনেক সময় খাস জুতে ডেভেলপমেন্ট এর কাগজ পাওয়া যায় না, অনেক সময় আগের যে দলিল বাবা গিফট করে গেছে ওই দলিল পাওয়া যায় না। নেট নেট তো ফ্যাট হয়ে গেছে। আমি যেটা বলছি, এখন শস্যের মধ্যে ভূত। প্রণতবাবু বলছিলেন যে ওই গ্রামে গঞ্জে বিএসএনএলকে দিয়েছে, ওটা বেসরকারীকরণের পথে, ওখানে কোনো কাজ হয় না। সুতরাং এটাকে সচল করার জন্য মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কি স্টেপ নেবেন যাদেরকে এটা যাতে সচ্ছল হয়, সেজন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অভিজ্ঞ বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, লে করে দিন না। না তাহলে এখানে তো অনেক লম্বা, খুব সুন্দর ভাবে দেওয়া আছে। আপনি যদি পড়েন আমি লে করে দেব, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আপনি যে বিষয়টা বলছেন যে অ্যাডভোকেট, তারপরে মোহরি এইসব যে সমস্যা, এর জন্যই তো এনআইসির মাধ্যমে এখন অনলাইন যে সিস্টেম করেছে, অনেক সুবিধা হয়ে গেছে। এখন অনেক সুবিধা হয়ে গেছে। এখানে আপনি যদি, আমি জানি না, আপনি নিশ্চয়ই খুলে যে NGDRS পোর্টাল একটা বের করেছে, এটার মধ্যে সব লেখা আছে। আর এইটা তো পরে নেট তো আছে, আমরা তো, আপনার মোবাইলটা চলছে না এখন? আপনার মোবাইল চলছে তো? যখন নাই খালি নাইটার দিকে না গিয়ে কতক্ষণ আছে এটা বলুন না, একটা বার নাও হতে পারে, সব আছে এটার মধ্যে। এদের আপনার যে সমস্যাটা সমাধানের নিরিখে জালিয়াতি হবে না, এর জন্য তো এই সিস্টেম করা হলো। আমি আপনাকে এশিওর করছি প্রথম অসুবিধা হয়। এখানে একটা বিষয় যেটা তৎকাল যাদের আর্জেন্ট যাদের আছে, আমি যতটুকু বুঝেছি তৎকাল তারা গিয়ে, এটার সিস্টেমটা আমি বলছি যে আপনার এটার যে সফটওয়্যারে আপনি শুনুন না, আমার এই যে NGDRS সফটওয়্যার আমি যেটা বললাম, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়ান নেশন ওয়ান সফটওয়্যার। সমস্ত জায়গার মধ্যে আমরা যেটা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড আমরা বলছি, সেই দিশায় এটাও কিন্তু করা হয়েছে। এতে কি হয়েছে, NGDRS এর যে পোর্টালটা আছে ngdrs.tripura.gov.in, এটার মধ্যে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, পেস্টিং ফি, প্রসেস ফি ইত্যাদি এন্ট্রি করা যায়। এখন তো চলছে এইসব সিস্টেম। আমরা এই বয়কালে সমস্যা, ইদানিং যারা বাচ্চা ছেলেরা খুব ইজিলি করে এটা, এবং তাতে আপনার এন্ট্রি করার পরে নির্দিষ্ট দিন ও তারিখ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এবং এটা রেজিস্ট্রেশনের পরে এই নতুন যে সফটওয়্যারটি